আজকের ক্লাসটা হচ্ছে এক্সএসএস নিয়ে। এক্সএসএস জিনিসটা কি সেটা আমরা জানবো। এক্সএসএস হচ্ছে মূলত এক্সএসএস এর ফুল মিনিং হচ্ছে ক্রস সাইট স্ক্রিপ্টিং। এইটা হচ্ছে এমন এক ধরনের ভালনারেবিলিটি যেটা হচ্ছে ক্লায়েন্ট সাইডে কোড ইনজেক্ট করা হয়। ক্লায়েন্ট সাইডে এটা কিন্তু সার্ভার সাইডের সাথে তেমন কানেকশন নাই। এটা হচ্ছে ক্লায়েন্ট সাইডের কোড ইনজেক্ট ভালনারেবিলিটি দ্যাট অ্যালাউ অ্যাটাকার টু এক্সিকিউট মালিশিয়াস স্ক্রিপ্ট। অর্থাৎ অ্যাটাকার কি করতে পারে, ক্লায়েন্ট সাইডে মালিশিয়াস স্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট হচ্ছে ইনজেক্ট করতে পারে, যেটা কি হয় ব্রাউজারের মধ্যে এক্সিকিউট হয়। আচ্ছা দেখি হোয়াট ইজ ক্রস সাইট স্ক্রিপ্টিং। ক্রস সাইট স্ক্রিপ্টিং occurs when attacker inject malicious script, typically javascript. যখন অ্যাটাকাররা কি করে, একটা জাভাস্ক্রিপ্ট ইনজেক্ট করে, সেটা ওই ওয়েবসাইটের মধ্যে সেই জিনিসটা এক্সিকিউট হওয়ার পর সেটা ব্রাউজারের মধ্যে যখন এক্সিকিউট হয় ওই স্ক্রিপ্টটা, এর মাধ্যমে বিভিন্ন জিনিস হইতে পারে। দেখেন আমরা দেখতেছি কি কি হয় সেটা আমরা একটু পরে দেখবো, দাঁড়ান। আচ্ছা দেখেন এই জায়গায় একটা জিনিস আছে এক্সএসএস এবং সিএসএস। অনেকে কিন্তু এক্সএসএস আর সিএসএস হচ্ছে মোটামুটি মনে করে যে সিমিলার, দুটো কিন্তু এক না। সিএসএস কি জিনিস বলতে পারবেন কেউ? বলেন তো সিএসএস কোথায় থাকে বা কি কাজে লাগে? সিএসএম মানে হলো একটা সাইটের ওই যেগুলো স্টাইল থাকে না ওইগুলো হ্যাঁ 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 ডিজাইন বলা হয় ডিজাইন। হ্যাঁ হ্যাঁ, সিএসএস হচ্ছে ডিজাইন করে আর কি, মূলত স্টাইল শিট, স্টাইল সিএসএস আর কি, স্টাইল করার জন্য ব্যবহৃত হয়। আর এক্সএসএস হচ্ছে ভালনারেবিলিটি। আচ্ছা মোটামুটি 65% ওয়েব অ্যাপস আর কি মোটামুটি ভালনারেবল আর কি এক্সএসএস এ, ক্রস সাইট স্ক্রিপ্টিং এ। এটা হচ্ছে ওয়াসপের মধ্যে যে টপ 10 ভালনারেবিলিটি আছে না, 10টা টপ 10 এর মধ্যে 3 নম্বরে আছে আর কি ইনজেকশন। যে ইনজেকশনটা, ইনজেকশনের মধ্যেই এক্সএসএস পড়ে, এটাও একটা এক ধরনের ইনজেকশন। আর হচ্ছে বাগ বাউন্টির ক্ষেত্রে নাম্বার 1 ভালনারেবিলিটি। কি জন্য নাম্বার 1? কারণ হচ্ছে এটা সবথেকে বেশি রিপোর্ট হওয়া একটা ভালনারেবিলিটি। বুঝতে পারছেন? সবথেকে বেশি রিপোর্ট হইছে এটা, এক্সএসএসটা সবথেকে বেশি রিপোর্ট হয়। আচ্ছা এক্সএসএস এর মাধ্যমে কি কি করা যেতে পারে দেখেন। কনফিডেন্সিয়ালিটির মধ্যে কি কি আছে? এক্সএসএস এর মাধ্যমে ডাটা, সেনসিটিভ ডাটা স্টিল করা যেতে পারে, মানে চুরি করা যেতে পারে, যেমন সেশন কুকি, অথেন্টিকেশন টোকেন, পার্সোনাল ইনফরমেশন, এগুলা চুরি করা যেতে পারে। তারপরে হচ্ছে কি লগইন করা যেতে পারে। কি লগইন তো চিনেন তাই না? কি লগইন না চিনেন? ভাইয়া, না ভাইয়া, এটা একটু কি বলবেন। কি লগইন হচ্ছে আপনার এমন এক ধরনের স্ক্রিপ্ট হয়তো রান করে দিল ওয়েবসাইটে, ওই ওয়েবসাইটে যাওয়ার পর আপনি যত কিছু টাইপ করবেন, আপনার কিবোর্ডে যা যা টাইপ করবেন সব হচ্ছে অ্যাটাকারের কাছে চলে যাবে। এটা হচ্ছে কি লগইন। ভাইয়া আপনার স্ক্রিনটা মনে হয় দেখা যাচ্ছে না। হ্যাঁ দেখা যাচ্ছে না? না কেন দেখা যায় তো? দেখা যায়? হ্যাঁ আচ্ছা ভাইয়া দেখা হয়তো যায়। ওনার নেট সমস্যা হয়তো বা। আচ্ছা বুঝতে পারছেন, কি লগইন হচ্ছে আপনার কিবোর্ডের যতগুলা কি আপনি যে যে কিতে প্রেস করছেন সবগুলা অ্যাটাকারের কাছে চলে যাবে। আপনি কিবোর্ডে যা যা টাইপ করবেন, ইউজার নেমের জায়গায় ইউজার নেম টাইপ করলেন, পাসওয়ার্ড টাইপ করলেন, সব হচ্ছে অ্যাটাকারের কাছে চলে যাবে। এটা হচ্ছে কি লগইন। বুঝতে পারছেন? এটা জি হচ্ছে ভাইয়া, এক ধরনের ম্যালওয়্যার টাইপের আর কি। আচ্ছা ইন্টিগ্রিটি অ্যাটাক হচ্ছে, ইন্টিগ্রিটি অ্যাটাকের মধ্যে কি কি পড়ে? ফিশিং, ফিশিং ডিফেসমেন্ট। ফিশিং তো চিনেন, ফেক পেজ বানিয়ে, জি ফেক লগইন পেজ বানিয়ে হচ্ছে ক্রেডেনশিয়াল যে চুরি করে নেয়। তারপর ডিফেসমেন্ট, ডিফেস চিনেন না? ওই যে হ্যাক বাই অমুক, হ্যাক বাই তমুক লাগিয়ে দেয় না, হ্যাঁ সেটা হচ্ছে ডিফেসমেন্ট। এটা করা যেতে পারে এক্সএসএস এর মাধ্যমে। তারপরে হচ্ছে সিএসআর বাই এক্সএসএস। সিএসআর এর একটা ভালনারেবিলিটি আছে, ওইটার সাথে এক্সএসএস মানে একসাথে করা যায়, মানে চেইন করা যায়, দুইটা একসাথে চেইন করে আরো বেশি বড় কিছু করা যাইতে পারে, সেটা আমরা পরে দেখবো। আচ্ছা অ্যাভেলেবিলিটির মধ্যে কি কি আছে? ক্রিপ্টো মাইনিং বা এই টাইপের কিছু। তারপরে হচ্ছে ইনফাইনাইট লুপ। ইনফাইনাইট লুপ কিরকম? ধরেন একটা ওয়েবসাইটে এমন একটা স্ক্রিপ্ট, মানে ক্রস সাইট স্ক্রিপ্টিং ভালনারেবিলিটি আছে, সেই জায়গায় এমন একটা স্ক্রিপ্ট দিয়ে দিল যার মাধ্যমে বারবার জাস্ট মানে ওই পেজটা বারবার রিলোড হতে থাকবে। আপনি ওই পেজে অ্যাক্সেসই নিতে পারবেন না। বারবার আপনি একবার ঢুকলেন, অটোমেটিক ওই যে অ্যাটাকারের যে স্ক্রিপ্টটা ওইটা রান হওয়ার জন্য বারবার জাস্ট লুপের মধ্যেই থাকবে, আবার রিফ্রেশ নিবে, আবার রিফ্রেশ নিবে, আবার লোড হওয়ার পরে আবার রিফ্রেশ নিবে, এইরকম। মানে ওই পেজটা লোডই হবে না, রিফ্রেশের উপরেই থাকবে, এরকম হইতে পারে। আবার হচ্ছে রিডাইরেক্ট,
রিডাইরেক্ট করা যাইতে পারে। আপনি একটা পেজে ঢুকলেন, ধরেন আপনি কি বলে ট্রাস্টেড একটা পেজে ঢুকলেন, ওয়েবসাইটে ঢুকলেন, সেই ওয়েবসাইটের একটা পেজে হচ্ছে এক্সএসএস দিয়ে রাখছে, সে জায়গায় অটোমেটিক আপনি রিডাইরেক্ট করে অন্য ওয়েবসাইটে চলে গেলেন। এটা একটা, এগুলো হইতে পারে আর কি এক্সএসএস এর মাধ্যমে। আচ্ছা, এক্সএসএস কয় প্রকার? এক্সএসএস হচ্ছে 5 প্রকার, তার মধ্যে মূলত মানে মূল হচ্ছে 3 প্রকার। যেটা মূল সেটা হচ্ছে, একটা হচ্ছে রিফ্লেক্টেড এক্সএসএস, স্টোরড এক্সএসএস আর হচ্ছে ডোম। এই তিনটা হচ্ছে প্রধান। আরো আছে, আর ওগুলো হচ্ছে ব্লাইন্ড এক্সএসএস আছে আর হচ্ছে সেলফ এক্সএসএস আছে। এখন কোনটার কাজ কি, কোনটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু পরে দেখব, বিস্তারিত আছে এই জায়গায়। আচ্ছা, এক্সএসএস কি কি করতে পারে সেটা তো আমরা জানলামই। কুকি থেফট করতে পারে, মানে সেশন কুকিটারে চুরি করতে পারে। সেশন কুকি চুরি করলে তো জানেনই যে পুরো আইডির অ্যাক্সেস নিয়ে নেওয়া যায় ইউজার নেম পাসওয়ার্ড ছাড়া। পাসওয়ার্ড টাসওয়ার্ড কিছু লাগে না, জাস্ট কুকি হইলেই আপনি হচ্ছে ওই অ্যাকাউন্টে লগ ইন করে যেতে পারবেন। তারপরে কি লগিং বললাম, কিবোর্ডের যত স্ট্রোক আছে সব ই করে নেওয়া যায়। তো এই যে দেখেন, সব কি করবে, সেন্ড করবে অ্যাটাকারের কাছে। কিবোর্ডের যা যা ফিশিং করতে পারে, অ্যাকাউন্ট টেক ওভার করতে পারে। এই যে অ্যাকাউন্ট টেক ওভার কিভাবে, কুকির মাধ্যমে অ্যাকাউন্ট টেক ওভার হয়ে যাব। কুকি যদি চলে যায় তাহলে তো অ্যাকাউন্টই চলে গেল, তাই না? তারপরে হচ্ছে ওয়ার্ম, মানে অ্যাটাক, ম্যালওয়্যার টাইপের অ্যাটাক করতে পারে। তারপরে ইন্টারনাল নেটওয়ার্ক স্ক্যান করতে পারে ভিক্টিমের ব্রাউজারের মাধ্যমে, আইপি যায় না, এগুলা করতে পারে। আর এইখানে কিছু আছে যে কখন এত সালে মাইক্রোসফটে ছিল এক্সএসএস ভালনারেবিলিটি পাইছিল, তারপরে এই অ্যাটাক গুলা হয়েছে আর কি এত সালে, একটু পরিচিত আর কি এই অ্যাটাক গুলো হয়েছে। এগুলো দেখে নিতে পারেন পরে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এই জিনিস তো বুঝছেন যে অ্যাটাকার কি কি করতে পারে মানে এক্সএসএস এর মাধ্যমে। জি ভাই, অবশ্যই। আচ্ছা, তাহলে পরের পেজে যাই। আচ্ছা, ওয়েব ফান্ডামেন্টাল তো আমরা জানি, তাই না? এর আগের ক্লাসে বোঝানো হয়েছে, একদম প্রথমে ক্লাসে বোঝানো হয়েছে ওয়েব ফান্ডামেন্টাল গুলা, বোঝানো হয়েছে না? একটু জি, কথা বলি, জি ভাই। বুঝতে পারছেন? জি না ভাই। হইলে মোবাইল ডাটা দিয়ে আছি তো, কখন নেট চলে যায় বা হয়ে যায় বুঝতে পারবো না, মানে ওকে কথার ভাই। মধ্যে থাকেন আর কি। ওকে ভাই। আচ্ছা, এই জায়গায় একটা জিনিস কিন্তু বোঝানো হয়েছিল না, সেটা হচ্ছে এসওপি, সেম অরিজিন পলিসি। এটা হচ্ছে ব্রাউজারের একটা সিকিউরিটি মেকানিজম, ব্রাউজারের, এটা কিন্তু ওয়েবসাইটের না, এটা ব্রাউজারের মধ্যে থাকে। সেটা কিভাবে কাজ করে দেখেন, ব্রাউজারের মধ্যে যখন এই জিনিসটা হচ্ছে মূলত 3 প্রকার। কিভাবে কাজ করে এটা একটু পরে দেখাইতেছি, আগে 3 প্রকার কি কি সেটাকে বলি। সেটা হচ্ছে, প্রথমে আছে স্কিম। স্কিমটা কি? স্কিমটা হচ্ছে এই যে এইটুকু, এইচটিটিপিএস। এখানে কি কি থাকতে পারে? এইচটিটিপিইউ থাকতে পারে, আবার এসও থাকতে পারে, তাই না? এটা হচ্ছে স্কিমের মধ্যে পড়ে। আর এইটুকু হচ্ছে হোস্ট, এটা তো জানেন, এটা জানেন না যে এইটুকু হচ্ছে হোস্ট, আর এইটা হচ্ছে পোর্ট। বুঝতে পারছেন? এই তিনটা জি। জিনিস মিলা হচ্ছে অরিজিন। এই তিনটা জিনিস মিলা মানে এই পুরাটুকু মিলা হচ্ছে একটা অরিজিন, এই সবটুকু একবারে মিলে। এখন ব্রাউজারের যে এসওপিটা, এটা কিভাবে কাজ করে দেখেন। এই জায়গায় দুইটা ইউআরএল আছে, দেখেন তো ইউআরএল এর মধ্যে পার্থক্য কি? এই দুইটা ইউআরএল এর মধ্যে একটা দিয়ে আছে এ, একটা বি, পোর্ট একটা এ, একটা বি। একটা এ, এটা বি। এই জিনিসটা কি বলেন তো, এ আর বি এটাকে কি বলে? এইটুকু ওটার তো মানে বুঝলাম যে পোর্ট। এইটুকু হচ্ছে অরিজিন, তাই না? হ্যাঁ, এই যে এই সবগুলো মিলে, তাহলে এটা কি? একটা পোর্ট মনে হয় না। না পোর্ট না, তো এটা হচ্ছে পাথ। পাথ। এই যে স্ল্যাশের পরে আছে না, স্ল্যাশের পরের জি। গুলো তো পাথের মধ্যে পড়ে না, জি ভাই। এটা হচ্ছে পাথ। আর এটার মধ্যে দেখেন, এই আগের কিন্তু সবটুকুই সেম, আগের সম্পূর্ণ সেম, শুধুমাত্র পাথটা চেঞ্জ, তাই না? যেহেতু এই দুইটার হচ্ছে পুরা অরিজিনটা সেম, এইটুকু সবটুকু সেম, কি শুধুমাত্র পাথটা ভিন্ন, পাথ ভিন্ন হইলে সমস্যা নাই। তারপরে সেটা কিসের মধ্যে পড়বে? সেম অরিজিনের মধ্যে পড়বে, মানে স্কিমও সেম, দুইটা স্কিম সেম না? এই যে এটা এইচটিটিপি, এটা এইচটিটিপি, স্কিম সেম। এই যে স্কিম কোনটুকু ছিল, এইচটিটিপি, এই যেটুকু না, দুটো তো সেমই, দুটো সেম পড়ছে। তারপর হচ্ছে হোস্টও সেম, দেখেন ওই যে হোস্ট সেম, এটারও example.com, এটাও example.com। পোর্টও সেম, এটা পোর্ট দেওয়া নাই যেহেতু, মানে অটোমেটিক কোন পোর্ট রান করে, 443, পোর্ট দেওয়া লাগে না আর কি এটা।
এটা তার মানে স্কিমো, হোস্ট এবং পোর্ট তিনটাই সেম। এই জন্য এটাকে ব্রাউজারে ধরে নিবে হচ্ছে সেম অরিজিন হিসেবে। এবং সেম অরিজিন যে ধরবে, এই দুইটার মধ্যে ডাটা কি করতে পারবে, তথ্য ট্রান্সফার করতে পারবে। ব্রাউজার সেই পারমিশনটা দিয়ে দিবে। কেন দিবে? কারণ দুইটা একই ওয়েবসাইট, অরিজিন সেম। বুঝতে পারছেন? পাথ চেঞ্জ থাক, কিন্তু ওয়েবসাইট তো একটাই। এই ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইট, দুইটা তো ওয়েবসাইট একটাই, শুধুমাত্র পাথ চেঞ্জ। এর মধ্যে এ ডাটা ট্রান্সফার করতে পারবে আর কি, ব্রাউজার কোনো আটকাবে না কখনো। আর এইটার মধ্যে দেখেন, এটার মধ্যে কি আছে, একটা আছে এইচটিটিপি আর একটা আছে এইচটিটিপিএস। বাকি সব কিন্তু সেম, দেখতে পারতেছেন? বাকি সব সেম, শুধুমাত্র এইচটিটিপি আর হচ্ছে এইচটিটিপিএস আছে, অর্থাৎ ডিফারেন্ট স্কিমটা ডিফারেন্ট। এইটার ক্ষেত্রে ব্রাউজার কি করবে, দুইটাকে আলাদা ওয়েবসাইট হিসেবে ধরবে। এটা থেকে এটারে ডাটা ট্রান্সফার করতে দিবে না। বুঝতে পারছেন জিনিসটা? এটা হচ্ছে ব্রাউজারের সিকিউরিটি মেকানিজম, এসওপি, ব্রাউজারের, ওয়েবসাইটের না কিন্তু। তারপরে এইটার ক্ষেত্রে দেখেন, এটা হচ্ছে কি আছে, example.com আছে, এটা হচ্ছে সাবডোমেনে আছে। সাবডোমেন হিসেবে আলাদা, এই যে ডিফারেন্ট হোস্ট আলাদা আছে। এটা এক ডোমেন, এটা হচ্ছে সাবডোমেন, দুইটা আলাদা। এটার ক্ষেত্রে কি আছে, পোর্ট। দেখেন এটাই পোর্ট নাই মানে কি, দেওয়া নাই মানে হচ্ছে 443 তে চলতেছে আর কি। আর এটা পোর্ট দেওয়া আছে 8080, ডিফারেন্ট পোর্ট, আলাদা আলাদা পোর্ট। অর্থাৎ এইগুলারে ব্রাউজার কি করবে, আলাদা আলাদা ওয়েবসাইট ধরবে এবং এইটা থেকে এটারে ডাটা ট্রান্সফার করতে দিবে না। এর ডাটা এরে দিবে না, যাইতে দিবে না, আবার এর ডাটা এর কাছে যাইতে দিবে না। এটা হচ্ছে ব্রাউজারের সিকিউরিটি মেকানিজম। বুঝতে পারছেন কি এই জিনিসটা? জি ভাইয়া, বুঝছি। হ্যাঁ। আচ্ছা, এটা এক্সএসএস এ কেন লাগে? এক্সএসএস এর কারণে সেটা লাগে হচ্ছে, যখনই এই দেখেন কি বলছে, হোয়েন এক্সএসএস সাকসিড দ্য মালিশিয়াস স্ক্রিপ্ট রানস উইদিন দ্য অরিজিন। মানে সেম অরিজিনের মধ্যে যখন ধরেন এই ওয়েবসাইটে একটা এক্সএসএস ভালনারেবিলিটি আছে, অ্যাটাকার কি করবে, অ্যাটাকার তো বাইরের কোড ইনজেক্ট করতেছে, তাই না? অ্যাটাকার কন্ট্রোল কোড যেটা ওয়েবসাইটে নাই, অ্যাটাকার নিজের থেকে সেটা ইনজেক্ট করতেছে। ওই কোডটা এমন ভাবে কাজ করবে যেটা হচ্ছে এই যে এসওপি, যে ব্রাউজারের যে সিকিউরিটি মেকানিজমটা, এইটাকে বাইপাস করে দিবে। অর্থাৎ ব্রাউজার মনে করবে কি, যে কোডটা অ্যাটাকার ইনজেক্ট করছে সেটা সেম অরিজিন, অর্থাৎ এই ওয়েবসাইটের মধ্যেই ছিল, সেই হিসেবে ওই কোডটা এক্সিকিউট করে দিবে। তার কারণে ওই কি হবে, ডাটাটা ট্রান্সফার হয়ে যাবে অ্যাটাকার কন্ট্রোল ডোমেনে, বা অ্যাটাকার যে ডোমেনে চাবে সেই ডোমেনে তথ্য ট্রান্সফার করতে পারবে। এটা আমরা বুঝবো একটু পরেই, যখন এই যে ল্যাব দেখবেন না, তখনই বুঝে যাবেন যে এটা কিভাবে কাজ করে। তবে জিনিসটা তো বুঝছেন যে এসওপিটা জিনিসটা কি, কিভাবে কাজ করে। এটা মূলত আলাদা আলাদা দুইটা ওয়েবসাইটের মধ্যে তথ্য ট্রান্সফার করতে দেয় না, আলাদা ওয়েবসাইটের মধ্যে। বুঝতে পারছেন জিনিসটা? না বুঝলে বললেন। এসওপি জিনিসটা বুঝছেন কিনা? এসওপি তো বুঝলাম, কিন্তু আরসি এর সাথে এটা ডিফারেন্সটা কোন জায়গায়? জি, আরসি। জি ভাই। আরসি তো ভাই আলাদা একটা ভালনারেবিলিটি। আরসি হচ্ছে রিমোট কোড এক্সিকিউশন, ওইটা হচ্ছে পুরো সার্ভারের অ্যাক্সেস নেওয়া। বুঝতে পারছেন? পুরো যে ওয়েবসাইটের সার্ভার। এসওপি হচ্ছে ব্রাউজারের একটা সিকিউরিটি মেকানিজম মাত্র, ব্রাউজারের। এই যে সব ব্রাউজারেই থাকে, এটা একটা সিকিউরিটি মেকানিজম। যে জিনিসটা আপনার ওয়েবসাইটের, ধরেন আপনি facebook.com এ ঢুকলেন, facebook.com এর মতো আরেকটা ডোমেন আইসা আপনার ফেসবুকের তথ্য নিতে চাইলো, ব্রাউজার কি করবে, ওইটারে আটকে দিবে। ব্রাউজার ফেসবুকের তথ্য নিতে দিবে না। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। এই জিনিসটা হচ্ছে আটকায়। এই জিনিসটা আটকানোর জন্য এই এসওপিটা কাজ করে। আর আরসি তো ওটা আলাদা একটা ভালনারেবিলিটি, ওটা পুরো সার্ভারের অ্যাক্সেস নেওয়ার জন্য ইউজ হয় আর কি। ওটার মাধ্যমে পুরো সার্ভারের অ্যাক্সেস নেওয়া যায়, শেল অ্যাক্সেস বলতে পারেন। লিনাক্সে যেমন শেল অ্যাক্সেস করেন না, সিডি তারপরে এলএস দিয়ে যে কোনো কিছু করতে পারেন, বা মানে নতুন ডাইরেক্টরি ক্রিয়েট করতে পারেন, রিমুভ করতে পারেন। এইরকম পুরো সার্ভারের অ্যাক্সেস পেয়ে যাবেন আপনি চাইলে। ওয়েবসাইট যে সার্ভারে আছে, যে সোর্স কোডগুলো আছে, এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। বুঝতে পারছেন? ওটা আলাদা একটা ভালনারেবিলিটি, সব থেকে ক্রিটিক্যাল। আচ্ছা দেখেন, এটা কি এইচটিটিপি রিকোয়েস্ট রেসপন্স সাইকেল, এটা তো আমরা জানি নরমালি, জানি না? প্রথমে কি হয়, ক্লায়েন্ট ব্রাউজার আপনার ব্রাউজারে ওয়েব পেজটা শো করে, তাই না? তারপরে
কোনো একটা কিছুতে ক্লিক করলে সেটা কি হয় এইচটিটিপি রিকোয়েস্ট হিসেবে যেমন এই যে সার্চ কোয়েরি টেস্ট এরকম রিকোয়েস্ট হিসেবে যায় সার্ভার ব্যাকএন্ডে। ব্যাকএন্ডে যাওয়ার পর ব্যাকএন্ড কি করে রিকোয়েস্টটাকে প্রসেস করে। প্রসেস করার পর আপনার রেসপন্স যেটা আসে সেই রেসপন্সের যে কোডগুলো আছে এইচটিএমএল জেএস সিএসএস সেই কোডগুলো কি করে আবার পুনরায় ব্রাউজারের কাছে পাঠিয়ে দেয় আর ব্রাউজার সেটাকে কি করে রেন্ডার করে। বুঝতে পারছেন? ব্রাউজার থেকে যায় সার্ভারে, সার্ভার থেকে পুনরায় ব্রাউজারে আসে, সেটা আপনি দেখতে পারেন। এটা তো প্রথমেই বোঝানো হয়েছে। আচ্ছা দেখেন এই জায়গা হচ্ছে কুকি অ্যান্ড সেশন ম্যানেজমেন্ট। কুকির মধ্যে কিছু কিছু সব জায়গায় বলবো। আচ্ছা দেখা যায় স্ক্রিন শেয়ার দেখা যায়? আচ্ছা আপনি শুরু করলে বললেন। আচ্ছা শুরু হইছে? আচ্ছা কোন কোথায় যেন ছিলাম? সিকিউর ফ্ল্যাগ তাই না? ও সেম সাইটে। আচ্ছা সেম সাইট সমান সমান স্ট্রিক থাকলে সেটা হয় হলো কুকি যাতে ক্রস সাইট মানে ২ টা সাইটের মধ্যে কুকি ট্রান্সফার না করতে পারে। এক সাইটের কুকি অন্য জায়গায় কি হবে না? সেন্ডই হবে না। সেম সাইটে শুধুমাত্র সেন্ড হবে। বুঝতে পারছেন? আর হচ্ছে সেম সাইট সমান সমান ল্যাক্স এটা হচ্ছে এই স্ট্রিক্ট এর থেকেও আরেক ধাপ মানে টপ লেভেল নেভিগেশন। আর আরেকটু ভালো আরকি। আর এগুলা হচ্ছে মূলত সিএসআরএফ প্রোটেকশন এর জন্য ব্যবহার করা হয়। সিএসআরএফ কি দেখানো হইছে কি? সিএসআরএফ ভালনারেবিলিটি টা? না ভাই এখনো দেখায়নি। ও আচ্ছা ওটা দেখানো হয়নি তাইলে। হ্যাঁ, ওইটাই বুঝতে পারবেন। ওটা হচ্ছে অন্য ওয়েবসাইটের মাধ্যমে আরেক ওয়েবসাইটের কাজ করানো আরকি এইটা। ধরেন এটা একটা যদি এক্সাম্পল দেই ছোটখাটো যে সিএসআরএফ টা কেমন কাজ করে। ধরেন আপনি ফেসবুকে আপনার একটা পোস্টে লাইক করা দরকার। লাইক দেওয়া দরকার বা একটা কমেন্ট করা দরকার। আপনি আরেকজনকে দিয়ে কমেন্ট করাবেন। কিন্তু বুঝতে দিবেন না যে ও আসলে কমেন্ট করব। আপনি কি করবেন? আপনার ইচ্ছামত একটা ওয়েবসাইট বানাবেন। যেমন এই যে attacker.com attacker.com দিলেন। এটার মধ্যে আপনি হচ্ছে course.html এরকম একটা পেজ বানাইলেন। যে পেজের কোডটা দিলেন ওই সিএসআরএফ কোডের মতো। সিএসআরএফ এর আলাদা কোড আছে, সিস্টেম আছে। ঐরকম করে বানাইলেন পোস্ট। যখনই আপনি এমন একজনকে আপনার বন্ধুকে দিলেন, এটা কিন্তু ফেসবুকে নাই সিএসআরএফ ভালনারেবিলিটি টা। এটা কিন্তু কাজ করবে না। এটা এক্সাম্পল দিতেছি আরকি। যে যদি থাকে তাহলে এইভাবে কাজ করে আরকি। আপনি সুন্দর মতো এই পোস্টের মধ্যে যে কোডটা থাকবে, HTML এর মধ্যে যে কোডটা থাকবে ওইটার মধ্যেই আপনি একটা কমেন্ট লিখে দিলেন এবং কমেন্ট লেখার পরে সাবমিট বাটন ক্লিক করার সাথে, সাথে যে একটা রিকোয়েস্ট আসে না? সাবমিট বাটনে ক্লিক করার পর ভার্ব সুইটে সেই রিকোয়েস্টটাকে আপনি হচ্ছে ক্যাপচার কইরা এই যে এইরকম পোস্ট বানাইয়া আপনার ফ্রেন্ডের কাছে দিলেন। ফ্রেন্ড যখনই এই ওয়েবসাইটে ভিজিট করবে, আপনার ফ্রেন্ড কিন্তু facebook.com এ ভিজিট করে নাই। ভিজিট করছে কিসে? attacker.com এ। আর attacker.com এ ভিজিট করার সাথে, সাথে কি হবো? ওই যে আপনি যে এটার মধ্যে যে কোড কইরা যে পেজটা বানাইছিলেন, ওই পেজটার মধ্যে কোডটা অটোমেটিক ইনজেক্ট হয়ে রিকোয়েস্টটা তার রিকোয়েস্টের মাধ্যমে যাবে। মানে তার কুকি দিয়া তার অ্যাকাউন্ট দিয়ে যাবে রিকোয়েস্টটা যাইয়া আপনার দেখবেন যে কমেন্ট হয়ে গেছে আপনার পোস্টে তার অ্যাকাউন্ট থেকে। অটোমেটিক সে বুঝলই না। সে জাস্ট এই ওয়েবসাইটে ভিজিট করব আর দেখবেন যে আপনার ওই মানে যে কমেন্টার করার জন্য আপনি রিকোয়েস্টটা দিছিলেন ওইটা হয়ে গেছে অটোমেটিক এক্সিকিউট হয়ে গেছে। এইভাবে কাজ করে। আচ্ছা এটা পরের ব্যাপার। ওইটার মধ্যে জানা যাবে ভালোভাবে। ভাই ফিশিং লিংক গুলোতে কি এই মেকানিজমই ইউজ করা হয়? আ না, এইটা হচ্ছে এই সিএসআরএফ টা মূলত যদি মানে ভালনারেবল থাকে ওয়েবসাইটটা তখনই ইউজ করা যায়। ফিশিং তো আলাদা বিষয়। একটা আলাদা ওয়েবসাইটই ক্রিয়েট করে। মিমিক করে আরকি। ধরেন Facebook এর লগইন পেজের মতো বা Instagram এর লগইন পেজের মতো আলাদা লগইন পেজ বানাইলো। লগইন পেজ বানিয়ে আপনাকে দিল। সেটা হচ্ছে ফিশিং পেজ। ফিশিং এর মধ্যে কোনো করতে ঐরকম করতে পারবে না। কারণ Facebook এ তো আর সিএসআরএফ নাই। তাই না? Facebook এ তো আর এইভাবে কমেন্ট করাইতে পারবে না বা লাইক করাইতে পারবে না। কিছু করাইতে পারবে না কোনো কাজ। সিএসআর টা Facebook এ নাই। এই ভালনারেবিলিটি। যে ওয়েবসাইটে থাকবে শুধুমাত্র সেই ওয়েবসাইটে এরকম কাজ করাইতে পারে। এই সিএসআরএফ এর মাধ্যমে দেখা যাইতে পারে আপনার ইমেইল চেঞ্জ করে দিল।
আপনি attacker.com এ ঢুকলেন, অটোমেটিক দেখলেন যে আপনার ওই যে CSRF টা নাই, মানে vulnerability আছে। সেই ওয়েবসাইটে ওই আপনার মেইল চেঞ্জ হয়ে অটোমেটিক ওই অ্যাটাকার এর মেইল এড হয়ে গেছে। আপনি বুঝলেনই না। এরকম করা যায় CSRF এর মাধ্যমে। আচ্ছা, ওইটা তো আর এটার টপিক না, ওইটা আলাদা থাক। আর হচ্ছে নো ফ্ল্যাগ, মানে কোন ফ্ল্যাগই যদি না থাকে সেটা হচ্ছে ভালনারেবল, এটা তো জানি আমরা। তবে এইটার মধ্যে সবথেকে হচ্ছে এই যে HTTP অনলি পাওয়ারফুল আরকি। কুকিটারে অন্য কোন জায়গায় নিতে দিবে না আপনি। এইটা। এটা ডেভেলপাররা একটু বেশি ইউজ করে। আচ্ছা। এই যে একটা কোড দেওয়া আছে, এই যে এরকম document.cookie এর মাধ্যমে নেয়। এটা দেখুন একটু পর, সমস্যা নাই। আরেকটা হচ্ছে ডোম। ডোম জিনিসটা কি? ডোম জিনিসটা হচ্ছে এটাও এক ধরনের এক্সেসিস, কিন্তু এই ডোম জিনিসটা পুরোপুরি হয় হলো ব্রাউজারের মধ্যে, পুরোপুরি লোড হয় ব্রাউজারের মধ্যে। এটা কিন্তু সার্ভার সাইড এর মধ্যে তেমন কোনো কাজ হয় না, পুরোটাই ব্রাউজারের মধ্যে কাজ হয়। সেটা ওই যে ডোম বেসড এক্সেসিস যখন আছে, এটা হলো বিস্তারিত দেখতে পারবেন ব্রাউজারে কিভাবে কাজ হয়। আচ্ছা, এটা কি দিচ্ছে? এই যে কিছু আছে এই জায়গায়। দাঁড়ান, একটা কথা হইতেছে। আচ্ছা, দেখেন এই জায়গায় কিছু ট্যাগ আছে। এটা হচ্ছে একেকটা পেলোড, স্ক্রিপ্ট পেলোড। দেখেন এটা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ। এক্সএসএস এর ট্যাগ কিন্তু এটা। এইসব পেলোড গুলা। এক্সএসএস এর বিভিন্ন জায়গায় কখন কোন জায়গায় কোনটা খাটবে সেটা আমরা দেখব একটু পর। দেখেন এটা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ, এটা হচ্ছে আইএমজি বা বডি ট্যাগ, ইভেন্ট হ্যান্ডলার সহ। এরকম আরো ৫০ টা আছে জাভাস্ক্রিপ্ট এর এই জায়গায়। তারপরে হচ্ছে এসভিজি এলিমেন্টের মধ্যে এইগুলা বসে, আইফ্রেম এইগুলা, এগুলা বসে আরকি। একেক জায়গায় একেকটা পেলোড ট্রাই করতে হয়। এখন কখন কোনটা ট্রাই করবেন সেটা দেখব, সমস্যা নেই। আর হচ্ছে দেখেন এক্সএসএস এর মূলত পেলোড গুলো তো দেখছেন এরকম না? এই যে মেইন পেলোড হচ্ছে এই যে এটা যা হ্যাঁ, সব জায়গায় ব্যবহার করা হয়। এটার মধ্যে কি আছে? এই যে দেখেন এটাই কি বলে? আ লেস দেন না গ্রেটার দেন যেটা আছে এই জিনিসটা, আর হচ্ছে এই জিনিসটা এই যে স্ল্যাশ, এই ২ টা জিনিস হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই হয় কি ব্লক করে দেয় সার্ভার। এই ২ টা দিয়েই তো কোডটা ইউজ করতে হয়, তাই না? আর এই ২ টাই অনেক সময় করে কি ব্রাউজারে ব্লক করে দেয়। আর এই যে কোটেশন, সিঙ্গল কোট, ডাবল কোট এইগুলা ব্রাউজারে হচ্ছে ব্লক করে দেয়, বা মা সোর্স কোডটা এমনভাবে তৈরি করা থাকে যাতে এগুলো ব্লক করে দেয়। যাতে এক্সেসেস না করতে পারে। তখন কি করা যায়? যে এইগুলা ক্যারেক্টার গুলার এনকোড ট্রাই করা যায়। যেমন ইউআরএল এনকোড কইরা এইটার ইউআরএল এনকোড হচ্ছে এইটা। তখন আমরা এই এনকোডটা ট্রাই করতে পারি, যার ফলে এক্সেসেস করা যায়। আবার অনেক সময় হচ্ছে এইচটিএমএল, এই যে এটার হচ্ছে এইচটিএমএল এনকোড হচ্ছে এইটা। এটা বিভিন্ন জায়গায় ক্ষেত্রে কাজে লাগে। যখন এইটা কাজ করতেছে না তখন আমরা এনকোড মেথড ট্রাই করব। বুঝতে পারছেন? যখন দেখব যে এগুলা নরমালি কাজ করতেছে না, তখন এনকোড করে ট্রাই করব। বুঝতে পারছেন এই জিনিসগুলা? এই পেজের গুলা? জি ভাই, বুঝতে পারছি। নেক্সট পেজে যাব নাকি কারো কোনো কোয়েশ্চেন আছে? বলতে পারেন। হ্যালো? নেক্সট পেজে যাব? আচ্ছা, নেক্সট পেজে হচ্ছে রিফ্লেক্টেড এক্সেসেস। এটা কি জিনিস? দেখেন মোস্ট অফ দ্যা কমন এক্সেসেস, এটা হচ্ছে সবথেকে কমন এক্সেসেস। এটা হচ্ছে মূলত যতগুলো এক্সেসেস রিপোর্ট হয় তার মধ্যে ৭৫% ই হচ্ছে রিফ্লেক্টেড এক্সেসেস। সবথেকে বেশি। সবথেকে বেশি হচ্ছে এটা ইউজ হয়। এটা কোথায় থাকে? ইউআরএল এর মধ্যে থাকে। ইউআরএল চিনেন তো? যেমন এই যে এটা একটা ইউআরএল। এরকম ইউআরএল এর মধ্যে থাকে। আচ্ছা। এটা কিভাবে কাজ করে? অ্যাটাকার কি করে? ১ম এ malicious URL ক্রিয়েট করবে। যেমন site.com সার্চ, এই যে দেখেন এই জায়গায় স্ক্রিপ্টারে ইউজ করছি। এরকম একটা malicious স্ক্রিপ্ট ইউজ করবে। এই লিঙ্কটা দিবে হচ্ছে ভিকটিমের কাছে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে ভিকটিমের কাছে দিবে। ভিকটিমের কাছে দিল, মনে করেন বিভিন্ন কিছু বইলা দিল যে লিঙ্কে ক্লিক করো। লিঙ্কে ক্লিক করলে এই অফার পাবা, এই অফার পাবা, হ্যান-ত্যান এরকম অফার পাবা। দিয়ে যখনই এই লিঙ্কে ক্লিক করবে অ্যাটাকার, তখনই ভিকটিম, যখন এই লিঙ্কে ক্লিক করবে তখন এই যে স্ক্রিপ্টটা আছে না? এটা এক্সিকিউট হয়ে যাবে, আর হচ্ছে অ্যাটাকার যা চাইতেছিল আরকি সেটা হয়ে যাবে। কাজ হয়ে যাবে। তার মানে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে পাঠাবে। পাঠানোর পরে যাবে হচ্ছে সার্ভার কি করবে? রিফ্লেক্ট করবে এই জিনিসটা। এই যে অ্যাটাকার যে স্ক্রিপ্টটা এড করছিল
ভিকটিমের ব্রাউজার কি করবে? এক্সিকিউট করবে স্ক্রিপ্ট। এই যে স্ক্রিপ্টটা এক্সিকিউট করবে, এক্সিকিউট করলে অ্যাটাকার সাকসিড, ডাটা স্টোল হয়ে যাবে। আচ্ছা আমরা হচ্ছে ল্যাবে দেখি। এই কি আছে? আচ্ছা। এই জায়গায় একটা সিমুলেশন আছে। আমরা ল্যাবে পরে যাই। আগে হচ্ছে এই জায়গায় একটু দেখে নেই। টেস্ট। আমরা যদি টেস্ট দেই, দেখেন এই জায়গায় ইনপুট হইতেছে না? আমার লেখাটা তো শো করতেছে না? এই যে এই জায়গায় যা দিতেছি, এই জায়গায় তো শো করতেছে। আরেকটা কোথায় শো করতেছে? এই যে URL এর মধ্যে শো করতেছে। দেখেন, এখন যখনই আমি এই যে ল্যাপটপ লিখে যখনই সার্চ দিব, তখন এটা এই জায়গায় শো করতেছে। অর্থাৎ এই জায়গায় আমরা কি করতে পারি? ট্রাই করতে পারি XSS এর জন্য। আচ্ছা, XSS কোন জায়গায় ট্রাই করবেন? এটা একটা কথা আছে। আছে না? সব জায়গায় কিন্তু XSS ট্রাই হবে না। XSS টা কোন জায়গায় আপনি ট্রাই করবেন যে জায়গায় হইতে পারে? সেই জিনিসটা হচ্ছে XSS টা এমন জায়গায় ট্রাই করতে হবে যেখানে আপনার যে ইনপুটটা আপনি যেকোনো কিছু লেখা, আপনার লেখাগুলা যাতে ব্রাউজারে যে জায়গায় শো করে, এইরকম জায়গায় হচ্ছে XSS ট্রাই করতে হয়। বুঝতে পারছেন? আপনি যাই লিখবেন, এই যে যেমন আমি এই জায়গায় যাই লিখতেছি, এই জিনিসটা কি হইতেছে? এই জায়গায় শো করতেছে না? অর্থাৎ এই জায়গায় আমি XSS ট্রাই করতে পারি। যে জায়গায় আপনার লেখা শো করবে সেই জায়গায় আপনি XSS বা এটা ট্রাই করতে পারেন। এখন ধরেন বেসিক পেলোড যদি এই জায়গায় দেই, কি হবে? এই যে পপ আপ করবে। এখন এটা কিভাবে কাজ করলো? ধরেন আমরা একটা ল্যাবে দেখি এটা কিভাবে কাজ করলো। সে কি? আচ্ছা। এটা বানাইছিলাম। আচ্ছা, রিফ্লেক্টেড এক্সএসএস ল্যাব 1। আচ্ছা, এই জায়গায় যদি আমি ট্রাই করি টেস্ট, কি হইল? সার্চ রেজাল্ট এর মধ্যে আসছে কি? এই যে এই জায়গায় আমার লেখাটা আসছে না? আমি যা লিখছি এই জিনিসটা এই জায়গায় একবার শো হইছে, এই জায়গায় আরেকবার শো হইছে। আমার লেখাটাই তো শো হইতেছে, তাই না? আমি যা দিতেছি তাই কিন্তু শো হইতেছে। অর্থাৎ এই জায়গায় আমি এক্সএসএস ট্রাই করতে পারি। তাহলে ১ম এক্সএসএস ট্রাই করার ১ম উপায় হচ্ছে আপনি HTML ইনজেক্ট করে ট্রাই করতে পারেন। যদি HTML কাজ করে HTML ইনজেকশন তাহলেই এক্সএসএস পরবর্তীতে ট্রাই করা যায়। HTML ইনজেকশন তো চিনেন। চিনেন কি? HTML ইনজেকশন হচ্ছে HTML কোড ইনজেক্ট করা। যেমন এটা একটা কি? HTML না ট্যাগ না? H1 ট্যাগ হেডিং চিনেন তো? ট্যাগ হ্যাঁ, হ্যাঁ। এটা কি করে বলেন তো? H1 দিয়া? এটা কি করবে? এই টেক্সট লেখাটারে? বড় করবে। হ্যাঁ, বড় করবে। এখন ১ম এ আমরা এই নরমাল পেলোডটা দিয়ে দেখব যে HTML ইনজেকশন কাজ করে কিনা। আগে HTML ইনজেকশন কাজ করলে তারপর হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট এ যাব। XSS এরটায়। আচ্ছা সার্চ করে দেখি। কাজ করছে? বড় হয়ে গেছে না লেখা? এই যে ২ টাই। ২ জায়গায় কিন্তু বড় হয়ে গেছে। তাই না? এখন দেখি এটা কিভাবে কাজ করলো। যদি ইন্সপেক্ট এ যাই, হয়ে গেল। আচ্ছা ইন্সপেক্ট এ ভালোভাবে বোঝা যায় না। আমরা হচ্ছে সোর্স কোডে যাই। টেস্ট কোথায় ছিল? এই যে একটা মনে হয় টেস্ট ছিল, তাই না? এই যে একটা টেস্ট ছিল। আরেকটা কোথায়? সার্চ দিই। এই যে দেখেন। এটা হচ্ছে ইনপুটের ভিতরে গেছে। ইনপুটের ভিতরে তো এই যে আমার এইটুকু তো কাজ করবে না এই জায়গায়। আমার মূল কাজটা হচ্ছে এই নিচের ২ টা। দেখেন এই যে এই জায়গায় একটা কাজ হইছে না? ইনজেক্ট হইছে না? এই যে H1 লাল কালারের উঠছে। অর্থাৎ কোডটা কি হইছে? ইনজেক্ট হয়ে গেছে। আর এটাও হচ্ছে এই যে দেখেন লাল কালার হয়ে উঠছে। তার মানে হচ্ছে এই জায়গায় সোর্স কোডে এই জিনিসটা একটা কাজ করছে। এই ওয়েবসাইটের মেইন কোড হিসেবে কাজ করছে। তাই করছে না? এখন আমরা হচ্ছে কি করব? নরমাল XSS এর একটা পেলোড দিব। এটা হচ্ছে নরমাল পেলোড। সবাই ইউজ করে বেসিক পেলোড যেটা বলে একবারে। স্ক্রিপ্টের ভিতরে এলার্ট করতে বলছে কত? 1 এলার্ট করতে বলছে আর এই যে স্ল্যাশ স্ক্রিপ্ট। এখন যদি আমি 1 এর জায়গায় আপনি যা দিবেন তাই শো করবে। এখন যদি টেস্ট দিলাম, এখন যদি সার্চ করি, কি হলো? কাজ করার কথা।
আচ্ছা 1 দিয়ে ট্রাই করি তো। মেবি এই যে কাজ করছে। এআই দিয়ে বানানো তো ল্যাব বুঝতেই পারতেছেন। আচ্ছা জিনিসটা তো বুঝছেন? ওইটা আলাদা, আলাদা পেলোড আছে। ওইটার ক্ষেত্রেও আলাদাই সিস্টেম আছে। এটা যেহেতু দেখেন কি ফাংশন এর মধ্যে ইউজ হইছে সেটা সেই ভিত্তিতে হচ্ছে আপনারা পেলোড ইউজ করবেন। দেখেন আমার লেখাটা এক্সিকিউট হইছে কোন জায়গায়? div এর মধ্যে হইছে না? এই যে div এর ভিতরে হইছে না? আর div এর ভিতরে হচ্ছে এই যে দেখেন এই কি বলে এটারে? আ লেস দেন না গ্রেটার দেন? যাই হোক যে যাইটাই বলে ওইটার ভিতরে কিন্তু এ ট্যাগটা আমার মানে হচ্ছে ইনপুটটা শো হইছে। এই ক্ষেত্রে আমি ইউজ করব কি নরমাল পেলোড যেটা আছে এই যে নরমাল স্ক্রিপ্টেড। যখন দেখব যে আমার পেলোডটা এই যে এরকম ডাবল কোটের ভিতরে শো করছে, তখন হচ্ছে আমরা ইভেন্ট হ্যান্ডলার বা ইভেন্ট হ্যান্ডলার জাতীয় যে কোডগুলো আছে ওইগুলা ইউজ করি। বুঝতে পারছেন? এটা পরবর্তীতে দেখবেন, আরো দেখবেন সমস্যা নাই। এখন ভাই বেসিক যেটা আছে লেভেল 1 এর হ্যাঁ? আরেকটা কি সোর্স কোডে আসার কথা না ভাই? হ্যাঁ, হ্যাঁ, এটা তো আগেরটা। এই যে এটাই দেখেন আসছে। এই যে আসছে। ওইটা তো আগের রিকোয়েস্ট ছিল না? এই যে দেখছেন? কাজ হইছে না? এলার্টটা সোর্স কোডে? সোর্স কোডে কিন্তু এক্সিকিউট হয়ে গেছে। এখন আরেকটা জিনিস দেখেন। এই যে দেখেন, একবার আসছে না? এলার্ট আসছে 1 আরেকবার আসলো। ২ বার আসলো কেন বলেন তো? আসার কথা কিন্তু ১ বার। ২ বার কিজন্য আসলো এলার্টটা? বলতে পারবেন কেউ? হ্যাঁ? আচ্ছা আমি বলে দেই। হ্যাঁ, এলার্টটা ২ বার আসছে কারণ ২ জায়গায় ইনজেক্ট হইছে। এই দেখেন রেজাল্ট ফর এই জায়গায় একটা ইনজেক্ট হইছে, এই জায়গায় আরেকটা ইনজেক্ট হইছে। ২ জায়গায় ইনজেক্ট হইছে না? এই যে একটা কাজ করছে আর হচ্ছে এই যে আরেকটা কাজ করছে। এই ২ জায়গার জন্য ২ বার এলার্ট আসছে। বুঝতেছেন? ২ জায়গার জন্য। জি ভাই বুঝতে পারছি। এখন দেখেন, এই এলার্টটা হচ্ছে যেহেতু এই জায়গায় এলার্ট কাজ করছে, এখন ধরেন এই জায়গায় একটা malicious স্ক্রিপ্ট দিল অ্যাটাকার। দিয়ে এই যে পুরা URL টা আছে না? এই পুরা URL এই যে সার্চ বার সহ এই কোড সহ, এই কোড সহ এই পুরাটা হচ্ছে অ্যাটাকার ভিকটিম এর কাছে পাঠাইবে। ভিকটিম কি করবে? ভিকটিম কিন্তু এই পেলোডটা দেখতে পারবে। দেখতে পারলে কি হয়? ভিকটিম চাইলে ক্লিক করতেও পারে। ভিকটিম যদি একটু বুঝে যে এই জায়গায় এই কোড কেন? তখন ভিকটিম কি করতে পারে? ক্লিক নাও করতে পারে। তাই না? কিন্তু ভিকটিম হচ্ছে এই পুরা URL টা কিন্তু দেখতে পারবে। এই কোড সহ দিতে হবে ভিকটিমের কাছে। এটা ছাড়া যদি দেন তাইলে কিন্তু কাজ করবে না। বুঝতে পারছেন জিনিসটা? এটা হচ্ছে রিফ্লেক্টেড এক্সারসাইজ। এইজন্যে এটারে আরকি একটু নরমাল ধরা হয়। এটারে হাই লেভেল ধরে না সেভারিটি। এটা মিডিয়াম লেভেল সেভারিটি ধরে। আর যদি আপনি আ না ওইটা খুব একটা দেখানো লাগে না। জাস্ট এমনি দেখাইলেই হয়। আচ্ছা। তারপরে আমরা ভাই লেভেল 2 তে যাই। হ্যাঁ? জি ভাই? টাইনি ইউআরএল দিয়ে যদি আমি চেঞ্জ করি তাহলে কি কাজ করবে না? হ্যাঁ, কাজ করবে। সমস্যা নাই। আপনি যেভাবে ভিকটিম রে আ করতে পারেন, ট্রিক করতে পারেন। কিন্তু URL এ তো পুরাটা রইলো আরকি। URL তো দেখা যাইতেছে, তাই না? URL এর মধ্যে আপনার কোডটা তো দেখা যাইতেছে মূলত। সেটাই আচ্ছা একটু পরেরটায় যাই আমরা। এটার মধ্যে কি হয়? টেস্ট যদি দেই, আসছে। এটায় টেস্ট আসছে। কোথায়, কোথায় আসছে? এই যে এক জায়গায় আসছে, এই যে আরেক জায়গায় আসছে। ২ জায়গায় আসছে। তাহলে আমরা কি করব আগে ১ম এ এক্সএসএস ট্রাই করার আগে সর্বপ্রথম কাজ হচ্ছে HTML ইনজেক্ট করা। দেখি কাজ করে কিনা। কাজ করছে। এই যে কাজ করছে। এখন আমরা কি করব? বেসিক যে পেলোড আছে ওইটা দিয়ে দিব। দেখি কাজ করে কিনা। কাজ করে গেছে। কাজ করে গেছে। তাহলে এটা তো বাইপাসের কোনো সিস্টেমই হয় নাই। যদি বানাইতে চাইছিলাম একরকম, হয়ে গেছে আরেক রকম। যাই হোক, এটা দেখি একটু অ্যাডভান্সটা এটা হয়তোবা কাজ করব না। আচ্ছা, এই জায়গায় দেখেন। এই জায়গায় কিন্তু আমি
HTML ইনজেকশন দিছি কিন্তু এই জায়গায় দেখাইতেছে আমাকে কি দেখাইতেছে? হয় নাই কিন্তু। কাজ করে নাই এই জায়গায়। আমার ইনপুটটাই আমারে দেখাইতেছে। তাই না? এই জায়গায় আমার ইনপুটটা দেখাইতেছে কিন্তু এই জায়গায় কিন্তু ইনজেক্ট হইছে। আমি যদি সোর্স কোডে দেখি, টেস্ট লিখে যদি দেখি, এই দেখেন কি হইছে এই জিনিসটা? আমি ইনপুট দিছিলাম কি? এইটুকু, তাই না? এই যে লেস দেন, গ্রেটার দেন আর হচ্ছে এই স্ল্যাশটা কি হয়ে গেছে? দেখেন এই যে কি এনকোড হইছে এটা বলেন তো? ইউআরএল এর হ্যাঁ, না, না এটা URL এনকোড না। URL এনকোড হচ্ছে পার্সেন্টেজ দিয়ে দেখায়। এটা হচ্ছে HTML এনকোড। এই যে HTML এনকোড দেখাইছিলাম, কোথায় জানি আছিল? এই যে HTML এনকোড। এই যে and, l, t এরকম হয়ে গেছে না? এই যে and, l, t HTML এনকোড হয়ে গেছে গা। আমার ইনপুটটা। এই যে ইনপুটটা। যেহেতু এটা HTML এনকোড হয়ে গেছে অর্থাৎ এইটুকু কি হইতে পারে? সিকিউর এইটুকু। এইটুকুর মধ্যে আমার কোনো কাজ নাই। এই জায়গায় ইনজেক্ট হবে না আমার কোডটা। এই জায়গায় কি হইছে? HTML এনকোড হয়ে গেছে। অর্থাৎ এই জায়গায় আমার কোনো কাজ নাই। এই যে এই জায়গায়ও হয়ে গেছে। এই জায়গায় আমার কোনো কাজ নেই। অর্থাৎ এই জায়গায় আমি XSS ট্রাই করতে পারব না। কারণ আমার কোডটাই কি হইতেছে না? HTML এ এনকোড হয়ে যাইতেছে। এটা এই জায়গায় ইউজ হবে না। কাজ করে না। তারপরে হচ্ছে এই জায়গায় দেখেন, এই জায়গায় কিন্তু কাজ হয়ে গেছে। এই জায়গায় এক্সিকিউট হইছে না? HTML অর্থাৎ এই জায়গায় আমি হচ্ছে ট্রাই করব XSS এর জন্য। বুঝতে পারছেন? যে জায়গায় আপনারা দেখবেন হচ্ছে HTML এনকোড হয়ে গেছে, ওই জায়গায় XSS মূলত বেশিরভাগ ক্ষেত্রেই কাজ করে না। তবে অনেক ক্ষেত্রে আছে যে বিভিন্ন এনকোড মেথড টাইপ কইরা তখন কাজ করানো যায়। তবে এটা একটু অ্যাডভান্স আরকি। যারা একটু ভালো পারে তারা এটা বাইপাস করতে পারে। মূলত আমরা আমাদের কাজ হচ্ছে নরমালি আরকি যেগুলায় HTML আছে এনকোড হয়ে যায় ওইগুলো আমরা ট্রাই করব না। যেই জায়গায় হয় না সেগুলো আমরা ট্রাই করব। দেখেন এই জায়গায় কিন্তু কাজ করছে। আমরা এই জায়গায় ট্রাই করব। ট্রাই করি বেসিক পেলোড দিয়া। দেখি কাজ করে কিনা। কাজ করছে কি? কি হয়ে গেছে? দেখেন তো। স্ক্রিপ্ট ট্যাগ দিছিলাম। স্ক্রিপ্ট ট্যাগ কি হয়ে গেছে? ভাইঙ্গা চইরা গেছে না? স্ক্রিপ্ট ট্যাগ কিন্তু আর স্ক্রিপ্ট ট্যাগ নাই। কোথায় গেল? এই যে দেখেন। পুরা এটা না তো। এটা কি ছিল? স্যানিটাইজ। এই যে এটাই ছিল। দেখেন স্ক্রিপ্ট ট্যাগ কিন্তু পুরা উল্টাপাল্টা হয়ে গেছে। অর্থাৎ স্ক্রিপ্ট ট্যাগটারে ও কি করতেছে? ব্লক করতেছে। স্ক্রিপ্ট ট্যাগ তার মানে এই জায়গায় স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে কাজ হবে না। এই জায়গায় আমাদের অন্য পেলোড ইউজ করতে হবে। আরো কিন্তু পেলোড আছে। যেমন হচ্ছে IMG এই যে দেখেন IMG সোর্স মা অ অন মাউস ওভার এলার্ট এইটা ইউজ করতে পারি আমরা এই জায়গায়। আমাদের পেলোডের কিন্তু অভাব নাই। পেলোড আমি দিয়ে দিব সমস্যা নাই। লাস্টে আপনাদের এমন ওয়েবসাইট দেখাইয়া দিব যে জায়গায় আপনারা সব ধরনের পেলোড পেয়ে যাবেন। ওটা আমি দেখাইয়া দিব সমস্যা নাই। দেখেন এই পেলোডটার কাজ কি? এটাকে দিয়ে দেখি যে কাজ করে কিনা। কাজ করছে? কাজ করছে। কাজ করছে না? হুম? হ্যাঁ, আচ্ছা অন অন ইরর ইরর দিয়ে একটা ছিল। সেটা কাজ করে নাকি দেখি। মাউস ওভার তো পরের কথা। আচ্ছা অন ইরর এইটা কাজ করছে কি? না এটা কাজ করে নাই। এটা কি জন্য কাজ করে নাই? এইটারেও কি করছে? এই দেখেন IMG সোর্স X অন ইরর এই জিনিসটাকে কি করছে? ভাইঙ্গা দিছে। আমি দিছিলাম কিরকম? অন ইরর একসাথে দিছিলাম না? ও কি করছে? পেলোডটারে অন ইররটারে ভাইঙ্গা দিছে সার্ভার থেকে। অর্থাৎ এটারে বুঝছে যে কিছু একটা উল্টাপাল্টা করার ট্রাই করতেছে। পরে ওই কোডটারে ভাইঙ্গা দিছে। অর্থাৎ এইজন্য আরকি এই জিনিসটা কাজ করে নাই। এখন এই জিনিসটা কাজ করে কিভাবে? এই পেলোডটা। এই পেলোডটা কাজ করে হচ্ছে আ ধরেন কোথায় নিব? নোটপ্যাড ওপেন করি। আচ্ছা, এই জায়গায় এই জিনিসটা কাজ করে মূলত হচ্ছে IMG ট্যাগ। IMG ট্যাগ মূলত হচ্ছে ব্যবহার করা হয় ইমেজ দেখানোর জন্য। যখনই IMG র মধ্যে IMG ট্যাগটা হচ্ছে IMG ট্যাগটা ইউজ হয় কিসের জন্য?
ইমেজ ইউজ করার জন্য। আইএমজি সোর্স এর মধ্যে হচ্ছে ওই সার্ভারে যত ইমেজ আছে, এই যে এইভাবে ধরেন ওয়েব সার্ভারে একটা ইমেজ থাকে না যে ধরেন cat.png cat.png এটা যদি দেয়, এই যে এই ট্যাগ যদি ইউজ করে তাহলে ওই HTML এর যে জায়গায় এই ট্যাগটা ইউজ করব ওই জায়গায় এই যে সার্ভার থেকে এই cat.png টাকে দেখাবে। বুঝতে পারছেন? এই যে ছবি দেখেন না অনেক সময়? HTML পেজের মধ্যে বিভিন্ন ধরনের ছবি ছবি এড করে রাখছে ওয়েবসাইটের মধ্যে। এই ছবিগুলা এই যে IMG ট্যাগের মাধ্যমে শো করায়। এই cat.png টা কোন জায়গা থেকে শো করবে? সার্ভার থেকে। সার্ভারে এই cat.png নামে একটা ছবি আছে। সেই ছবিটারে আপনার সামনে HTML এর মধ্যে ওয়েব পেজে শো করাবে। বুঝতে পারছেন এইটুকু? IMG ট্যাগের কাজটা? জি ভাই, বুঝতে পারছি। কিন্তু এইটাকে আমরা ট্রিক কইরা কিভাবে হচ্ছে এলার্ট শো করাবো? এই জিনিসটা হচ্ছে আসল জিনিস। আমরা হচ্ছে দিলাম এই SRC র জায়গায় আমরা দিলাম হচ্ছে যেকোনো দিতে পারি। 1 দিতে পারি বা X দিতে পারি। এর মাধ্যমে এই জিনিসটা কি হবে? ও কিন্তু খুঁজতেছে কি? সোর্স থেকে খুঁজবে হচ্ছে এই নামে কিছু আছে নাকি? এই যে এই জায়গায় যে ভ্যালুটা দিমু। এই নামে কিছু আছে নাকি? এই নামে কি কিছু আছে? সার্ভারে তো মনে হয় না এই নামে কিছু থাকে। বা 1, 2 যাই দেই। এই 1, 2 নামে তো আর সার্ভারে কিছু থাকে না। তাই না? এই নামে যখন সার্ভারে কিছু পাবো না, যখন দেখতেছে যে সোর্স নামের এই নামে সার্ভারে কিছু নাই, তখন কি করবে? আরেকটা আমরা ইভেন্ট দিব সেটা হচ্ছে অন এরর। অন ই অন এরর ইকুয়াল টু এই অন এরর কাজটা করে কি? যখন আপনি সার্ভার দেখব যে এই ইমেজ আইএমজি সোর্স থেকে ওয়েব সার্ভারে কিছু নাই। এই যে জিনিসটা আমি কল করতেছি বা যে জিনিসটা আমার দরকার এই জিনিসটা নাই। তখন কি করবে? একটা এরর শো করবে। যখন এই জিনিসটা পাবে না তখন কি করবে? এরর শো করবে না? এই যে অন এরর, অন এরর দিয়ে দিলাম হচ্ছে এরর শো করবে। অ্যান্ড এররে কি শো করবে? এররে শো করবে হচ্ছে এই যে এলার্ট। এই এলার্টটা এররের মাধ্যমে শো করবে। আর যেটা আমরা চাইতেছি। বুঝতে পারছেন? আইএমজি ট্যাগের মাধ্যমে হচ্ছে সার্ভার থেকে ইমেজ টান দিবে। অর্থাৎ হচ্ছে ইমেজ শো করানোর চেষ্টা করবে। আর কোন ইমেজটা শো করানোর চেষ্টা করবে? এই যে এই নামে এসআরসির মধ্যে যে নামটা থাকবে, এই নামে। কিন্তু আসলে কি এই নামে কিছু থাকে? এই নামে কিন্তু কিছু থাকবো না নরমালি। এই নামে যখনই কিছু দেখবে না যে নাই, কিছু নাই তখন কি করবে? অন এরর অর্থাৎ এরর শো করবে। একটা এরর মেসেজ শো করবে। এরর মেসেজের মাধ্যমে কি শো করব? এলার্ট। এই এলার্টটা শো করবে এরর মেসেজের মাধ্যমে। বুঝতে পারছেন? এইভাবে হচ্ছে এই জিনিসটা কাজ করে। বুঝতে পারছেন কি? একটু বইলেন। আচ্ছা। তখনই আমরা যখনই এটা দিলাম কি হইল? জিনিসটা কিন্তু কাজ করল না এই জায়গায়। কি করে দিছে? কি জন্য কাজ করল না বলেন তো? এটা তো মনে হয় কাজ হয় না। কি জন্য কাজ করল না? এই যে অন এররটাকে কি করে দিছে? ভাইঙ্গা দিছে। ভাইঙ্গা দিলে তো আর কাজ করবে না। তাই না? কোডটাই অন্যরকম হয়ে গেছে। এজন্যে কাজ করে নাই। এইজন্য আমরা কি করব? এই যেহেতু অন এরর কাজ করতেছে না, সেহেতু আমরা আরেকটা ইভেন্ট হ্যান্ডলার আছে সেটা হচ্ছে অন মাউস ওভার। MOU মাউস অন মাউস ওভার। অন মাউস ওভার যখনই এলার্ট শো করবে, এইটা যখন দিব দেখেন। এইটা কিন্তু কাজ করবে। কারণ এই যখনই দেখবে কি যে আগেরটার মতোই সেম সোর্স থেকে ইমেজটা পাইতেছে না, তখন কি করবে? অন মাউস ওভারে এলার্ট শো করবে। আর অন মাউস ওভারটা তখনই কাজ করবে যখন আপনার মাউস এই যে মাউসটা ওই স্ক্রিপ্ট যে জায়গায় আছে সেই জায়গায় মাউসটা নিয়ে যাবেন তারপর। এখনো কিন্তু এলার্ট আসে নাই। আসছে কি? আসে নাই কিন্তু। কিন্তু আমি যখন এই যে মাউসটা যখনই এই যে এই জায়গায় নিয়ে গেছি, এলার্ট শো করছে। দেখতেছেন? এই যে মাউসটা যখনই এই যে এইটুকুর উপরে নিয়ে গেছি, তখনই কিন্তু শো করতেছে। এই যে দেখেন, স্ক্রিপ্টটা রান করছে। বুঝতে পারছেন জিনিসটা? মাউস ওভারটা কিরকম কাজ করে? মাউস ওভার হচ্ছে আপনার এই যে কার্সারটা যখনই ওই পেলোডের উপরে নিয়ে যাবেন, তখন হচ্ছে কাজ করবে। তাছাড়া কিন্তু কাজ করবে না এটা। এটা আপনি সারাদিন ঘুরলেও কোনো এলার্ট শো করবে না। যখনই আপনি এই যে কার্সার নিয়ে যাবেন, তখনই এলার্টটা শো করব। বুঝতে পারছেন? জি ভাই। ভাই, এখানে ব্যাক এন্ডে হুম। কোন লজিকের ভিত্তিতে পেলোড গুলা ভাঙতেছে বা ফিল্টার করতেছে? আচ্ছা ব্যাকএন্ড এর ভিতরে হচ্ছে অনেক সময় করে কি নরমালি তারা দিয়ে দেয় যে এই যে এইরকম যে কোড গুলা আছে, এই যে এই চিহ্নগুলা,
এই চিহ্নগুলাই তো মূল ডিস্টার্ব, তাই না? মূল প্রবলেম। এইটা একটা চিহ্ন, এই যে এই চিহ্নগুলো দেখাই আমি। মূল প্রবলেমের চিহ্নগুলো হচ্ছে একটা যে এই ২ টা চিহ্ন, এইটা চিহ্ন, তারপরে হচ্ছে সিঙ্গেল কোট চিহ্ন আর হচ্ছে ডাবল কোট। এইটি হচ্ছে মূল প্রবলেম। এগুলার মাধ্যমেই তো কোড ইনজেক্ট করে, তাই না? এগুলা ছাড়া কিন্তু কোড হবে না। কোড করতে পারবেন না আপনি। এখন এইগুলাই সার্ভার থেকে করে কি ফিল্টার করে, ব্লক করে দেয়। যে ইউজার কখনোই এইগুলা ইউজ করতে পারবে না। এর মাধ্যমে হচ্ছে ব্লক হয়। বুঝতে পারছেন? জি ভাই। এমন তাহলে ভাই আমাদের হুম। জি, মানে বলেন। অন এররটা কাজ করলো না, বাট মাউস ওভারটা কাজ করলো। এটার কারণটা কি? হ্যাঁ, অনিরোটা কারণ ডেভেলপারে ভাবছে যে এই শুধুমাত্র ডেভেলপার ভাবছে এই যে এই কয়েকটা কিছু নরমাল পেলোড আছে না? যেমন স্ক্রিপ্ট ট্যাগ, তারপরে হচ্ছে এই যে অনিরোড যেটা আছে, এগুলা কিন্তু বেশি চলে। এখন ডেভেলপার এই জিনিসটাকে ব্লক করছে যে অনিরোড দেখাইলে অনিরোডের কি করব? ভাইঙ্গা শো করব। বা স্ক্রিপ্ট ট্যাগ দিলে স্ক্রিপ্ট ট্যাগ হচ্ছে ভাইঙ্গা শো করব। কিন্তু এক্সএসএস এর মধ্যে যে স্ক্রিপ্ট ট্যাগ ছাড়াও আরো অনেক কিছু আছে সেগুলা তো সব ডেভেলপার জানে না। তাই না? ওইগুলা কিন্তু ও ব্লক করতে পারে নাই। এইজন্য এটা কাজ করছে। বুঝতেছেন? ধরেন আমরা যখন দেখলাম যে আইএমজি ট্যাগটা কাজ করতেছে। আইএমজি ট্যাগটা কিন্তু কাজ করতেছে। শুধুমাত্র এই অনিরো টুকু কাজ করতেছিল না। তাই না? তাই করল না? আইএমজি ট্যাগটা কাজ করছে। এই দেখেন, আমি যদি আবার দেই, আমি যদি সোর্স কোডে দেখি, এই দেখেন আইএমজি ট্যাগটা কিন্তু কাজ করছে। কাজ করছে না? শুধুমাত্র এই অন ইরোর এই হ্যান্ডলার টুকু কাজ করতেছিল না। তাই না? এরকম আরো বিভিন্ন ধরনের জিনিস আছে। অন মাউস ওভার আছে, আরো কি অনেকগুলা আছে। হ্যাঁ, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। যেহেতু এইটারে ব্লক করছে, এটা চেঞ্জ করে আমরা আরেকটা দিছি যে অন মাউস ওভার দিয়ে দিছি। ওইটা কাজ করে গেছে গা। বুঝতে পারছেন জিনিসটা? আমাদের চেঞ্জ করে দেখতে হবে যে ওই জিনিসটার বিহেভিয়ার দেখতে হবে। যে কোন জিনিসটা ব্লক করে, কোন জিনিসটা ব্লক করে না। এরকম করে হচ্ছে পেলোড নিজে বানাইতে হবে। এক্সএসএস এ কিন্তু নরমালি পেলোড কাজ করে না। আপনি জাস্ট কপি পেস্ট করবেন, কাজ করবে না। আপনার হচ্ছে ওই সিস্টেম বুইঝা ওই জিনিসটাকে বানাইতে হবে পেলোডটা। বুঝতেছেন? জি ভাই, বুঝতে পারছি। জি, হ্যাঁ, দেখবেন যে বিহেভিয়ার টা কিরকম। কোন জিনিসটা ব্লক করে তারপরে ওই জিনিসটা চেঞ্জ করে আরেক জিনিস ইউজ করব। এইভাবে। আচ্ছা আমরা যদি পোর্টসিগারে যাই, একটা ল্যাব দেখাই। তাহলে আরেকটু ক্লিয়ার হবে। ল্যাব যেন কোথায়? এগুলো আমি আগেই সলভ করছিলাম অনেকবার। বসে কোনটা দেখাই রিফ্লেক্টেড এ? এগুলো তো ডোম। আচ্ছা, এইটাই দেখাই। এটা যদি দেখায়, আচ্ছা, তো এটা আসুক, লোড নিতে হয়তো একটু টাইম লাগবে। আসছে, এটারে আমরা ওয়েব ব্রাউজারে নিয়ে যাই। আমার কাজ এই ব্রাউজারে। আচ্ছা, এটাই ১ম এ কি করব আমরা? বলেন তো? এক্সারসাইজ এ জানি ১ম এ কি করতে হয়? ১ম এ কি দেখব? HTML কোড। হ্যাঁ, HTML ইনজেকশন। ১ম এ টেস্ট দিই। হ্যাঁ, নেট সমস্যা। নেট সমস্যা। আসছে কি? টেস্ট দিলে আবার আরেকটা আসছে। অন্য কিছুতেই। যাতে খুঁজে না পায়। টেস্ট 1 2 3 আচ্ছা আসছে। দেখেন।
এ জায়গায় কি আসছে ইনপুট? টেস্ট 1 2 3 এটা কিভাবে আসছে আগে একটু দেখি। টেস্ট 1 2 3 কয় জায়গায় আছে? এই যে এই জায়গায় একটা আছে হেডার সেকশন, না হেডার না, সিলেকশন সেকশনে আছে। আরেকটা হচ্ছে ইনপুট সেকশনে আছে এই যে এই জায়গায়। ২ টা শো করছে। আচ্ছা আমরা তাহলে ১ম এ HTML ইনজেকশন ট্রাই করি। h1/h1 আচ্ছা। HTML ইনজেকশন কি কাজ করলো এই জায়গায়? না, কাজ কাজ করেনি। কাজ কিন্তু করে নাই। আচ্ছা দেখি কি হইলো? টেস্ট 1 2 3 এই ২ জায়গায় কি হইছে? ব্লক করে দিছে। তাই না? ২ জায়গায় কিন্তু ব্লক করে দিছে। অর্থাৎ আমরা কি ইউজ করতে পারব না? এই যে এই ২ টা জিনিস ইউজ করতে পারব না। স্ল্যাশও ব্লক করছে না? না, স্ল্যাশ কিন্তু ব্লক করে নাই। এই স্ল্যাশটা কিন্তু রয়ে গেছে। শুধুমাত্র কি ব্লক করছে? আমাদের বলেন তো কি ব্লক করছে? এই যে গ্রেটার দেন এই যে এই চিহ্নগুলো ব্লক করে দিছে। তাই না? তাহলে আমরা এই জিনিসগুলা ইউজ করতে পারব না। আর জিনিস দেখেন, আমার লেখাটা শো হইতেছে কোন জায়গায়? এই যে এটা ইনপুট সেকশনের মধ্যে না? ইনপুট সেকশনের ভিতরে ভ্যালুর ভিতরে। ভ্যালুর ভিতরে ইউজ হইতেছে না? এইভাবে দেখাই। এই জায়গায় ভালোভাবে দেখতে পারবেন। আরেকটা কই? কই গেল? এই যে দেখেন। ইনপুট সেকশনে ভ্যালুর ভিতরে ইউজ হইতেছে কিন্তু। তাই না? যেহেতু আমার এই ২ টা জিনিস কাজ করতেছে না, আর ভ্যালুর ভিতরে আমরা কি করতে পারি? ভ্যালুর ভিতরে হচ্ছে আমরা আরেকটা ওই যে একটু আগে দেখছিলাম না আমরা? এই যে অনিরোর যে ইউজ করছিলাম আমরা, অনিরোর ইভেন্ট হ্যান্ডলার অ্যাট্রিবিউট আরকি। এই জিনিসটার মতোই আমরা এই জায়গায় ইউজ করব। কই গেল? আচ্ছা। এই জায়গায় ইউজ করব হচ্ছে ১ম এ টেস্ট আচ্ছা ১ম এ হচ্ছে দেখেন এই যে ভ্যালুর জিনিসগুলা কোন জায়গায় আছে? ওকে ভালো করে বুঝাই আমি দাঁড়ান। এটাকে যদি কপি করি, নোটপ্যাডে নেই। দেখেন, আমার যিনি ইনপুটটা কোথায় শো করতেছে? এই জায়গায় শো করতেছে না? আমার ইনপুট। এখন আমার ইনপুটটা কি করতে হবে? আমার ইনপুটটা এমনভাবে আমার পেলোডটা মেক করতে হবে যাতে এই যে ভ্যালু আছে, এই যে ভ্যালুর ভিতরে যাটুকু আছে সেইটুকুরে আমাদের অফ করে দিয়া এই কোডটুকুরে মানে অফ করে দিয়ে এইটুকু আমার যে কোডটুকু আছে সেগুলা আমরা পরবর্তীতে এক্সিকিউট করব। দেখেন, এটা যদি আরেকবার কোন জায়গায় নিলাম? দেখেন, আমরা যদি এমনভাবে কোড এক্সিকিউট করি, এই জায়গায় ধরেন টেস্ট, তাই না? আমরা কি করব? টেস্টের পরে এই যে এই কোডটা দিয়ে কি হইছে? এই যে কোটেশন, ডাবল কোটেশন দিয়ে কি হইছে? এই লেখাটুকুরে আলাদা করে দিছে না? এই ভ্যালুর ভিতরে আটকে রাখছে না? এই কোডটা, কোটেশনটা। আমাদের এই ভ্যালুর ভেতর থেকে, এই ভ্যালুর ফাংশনের ভেতর থেকে আমাদের বাইর হইতে হবে আগে। বাইর হইতে হইলে আমাদের কি করতে হবে? আমাদের পেলোডের মধ্যে আরেকটা এই যে ডাবল কোটেশন এড করতে হবে। তাইলে দেখেন এখন এইটুকু একটা ভ্যালুর ভিতরে গেল না? চলে গেল না? হ্যাঁ? এটা কিন্তু আমি এক্সিকিউট করলাম। এই যে এই জিনিসটা। বুঝতেছেন কি? জি ভাই, বুঝে যাচ্ছি। কালার সিস্টেম নাই এই জায়গায়? নাই মনে হয়। আচ্ছা যাই হোক। আমি কি ইনজেক্ট করলাম? আমি ১ম এ টেস্ট দিলাম। টেস্টের পরে এই যে আরেকটা যখন ডাবল কোটেশন দিলাম, তখন কি হইল? এই ভ্যালুর ভিতরেরটুকু আলাদা হয়ে গেল। আলাদা হয়ে গেল না? এখন দেখেন এই যে এইটুকু কিন্তু আলাদা রইছে। এখন আমি এই জায়গায় কি করব? এই জায়গায় হচ্ছে এখন আমি আমার জাভাস্ক্রিপ্ট কোডটা ইউজ করব। এই জায়গায় কিন্তু ইরর কাজ করবে না। অন ইরর যেটা আছিল একটু আগে। এই যে অন ইরর। কারণ অন ইররটা এই যে IMG ট্যাগ SRC এর মাধ্যমে কাজ করবে। এই জায়গায় আমরা ইউজ করব ওই যে মাউস ওভার এর যেটা আছে। কোথায় গেল? আচ্ছা মাউস ওভার যেটা দেখছিলাম অন মাউস ওভার যেটা দেখছিলাম সেটা ইউজ করব। অন মাউস ওভার এর পর এলার্ট এইটা। এখন দেখেন, এটা কি হইল? এই জায়গায়ও কিন্তু কাজ করে নাই দেখেন। কাজ করবে না এটা। কেন কাজ করবে না? দেখেন, এই ভ্যালু সমান এটা কিন্তু একটা কোড হয়ে গেছে। হইছে না? ভ্যালিড কোড হইছে না এইটুকু একটা? যে ভ্যালু সমান এই ডাবল কোটেশন টেস্ট ডাবল কোটেশন এইটুকু ভ্যালু একটা এটা ভ্যালিড হয়ে গেছে। কিন্তু অন মাউস ওভার এটা কি ভ্যালিড হইছে?
এই জায়গায় একটু কোডের ভুল আছে। কোন জায়গায় ভুল আছে কেউ কি ধরতে পারছেন? বা বাইর করতে পারবেন? বলেন তো দেখি। এইটুকুর মধ্যে। একটা জিনিস মিসিং আছে। স্টার্টার গ্রেটার দেন টা না। হ্যাঁ? না, না স্টার্টের গেটার দেন তো এই যে জায়গায়, এই যে এটা, এই যে। আরে এই যে এটা। হ্যাঁ, ইন্ট। পুরা থেকে একটা। সোর্স কোড টেস্টের আগে হ্যাঁ? সোর্স কোড সোর্স কোড। না, না এই যে এইটুকুর মধ্যে একটা জিনিস মিসিং আছে আরকি। এই যে এইটুকু যেটুকু করা। দাঁড়ান আমি বলতেছি দেখেন এই ভ্যালু সমান সমানের পরে কি আছে? এই জায়গায় একটা ডাবল কোট আছে। আবার এই যে আমার টেক্সটের পরে আরেকটা ডাবল কোট আছে। তাই আছে না? কিন্তু তাইলে সেই হিসেবে অন মাউস ওভার যে আমি আরেকটা দিলাম, অন মাউস ওভার সমান, সমান দেওয়ার পরে তাইলে এই যে ১ম এ একটা ছিল, এটা কি ১ম এ কিছু একটা আছে? ১ম এ ডাবল কোট আছে? নাই কিন্তু। ১ম এ একটা ডাবল কোট হবে। আর হচ্ছে এই যে শেষে আরেকটা তো ছিলই। এই দুটো তো আগেই ছিল, তাই না? এই যে আগেরটার ছিলই। তাই ছিল না? এখন কিন্তু এইটুকু একটা ভ্যালিড কোড হয়ে গেছে। এটুকু। ভ্যালিড হইছে না? বুঝতেছেন কি? মাথার জি উপর ভাই, দিয়ে গেলে ভ্যালিড বুঝবেন। এটা কিন্তু একটু ঝামেলার আছে। মাথার উপর দিয়ে যাইতে পারে। এখন এইটুকুর মধ্যে আমি ইউজ করলাম কোনটুকু বলেন তো? এই যে টেস্ট থেকে শুরু করে এই যে এই পর্যন্ত। এইটুকু আমি লিখলাম না কেবল? বাকি কোডটুকু তো আগেই ছিল। সার্ভারেই ছিল। তাই ছিল না? এখন আমি এইটুকু লিখলাম কেবল। এখন এই পেলোডটা আমি কপি করব। কপি করে আমি যখন এই জায়গায় দিব আমি যখন এই জায়গায় দিব হুম, কাজ করছে? পেলোড কি কাজ করছে? সলভ হয়ে গেছে কিন্তু। এলার্ট কই? এলার্ট আসলো না কেন বলেন তো? ক্লিক করতে হবে। না, না ক্লিক করতে হবে না। এটা অন মাউস ওভার দিছিলাম না? মাউস ওভার মানে কি? এই যে মাউসটা আমার পেলোডের সামনে নিয়ে যাইতে হবে। এই যে নিয়ে গেছি না? হয়ে গেছে। এই যে নিয়ে আসছি, হয়ে গেছে। এলার্ট শো করছে। দেখতেছেন? বুঝতে পারছেন? এইভাবে পেলোড হচ্ছে নিজে থেকে বানাইতে হবে। সিস্টেম বুইঝা, সোর্স কোড বুইঝা। কোন জায়গায় আপনার পেলোডটা কাজ করতেছে। ইন্সপেক্ট যদি করি এই যে দেখেন। এটা না। কোন জায়গায় জানি আরেকটা ছিল। এই যে, এই যে দেখেন ভ্যালুর ভেতরে এই যে টেস্ট। এটুকু আলাদা হয়ে গেছে না? আলাদা একটা। আবার এই যে অন মাউস ওভার এলার্ট 0 এইটুকু আলাদা হয়ে গেছে। অর্থাৎ কাজ করছে। বুঝতে পারছেন জিনিসটা? এইভাবে আলাদা করে নিজে থেকে বানাইতে হবে পেলোড। জাস্ট কপি পেস্ট মারলে কাজ হবে না। আচ্ছা আমি যদি আরেকটা জিনিস দেখাই এই জায়গায়। 0 না দিয়ে যদি আমি দেই ডকুমেন্ট ডট ডোমেইন এলার্ট। এই ডকুমেন্ট ডট ডোমেইন দিলে কি করবে আপনাকে? দিয়ে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন? ডোমেইনটা দেখাইলো। ডকুমেন্ট ডট ডোমেইন মানে হচ্ছে আপনার যে ডোমেইনটা আছে না? এই যে ডোমেইনটা, এই ডোমেইনটা শো করবে এই জায়গায় এলার্টের মধ্যে। বুঝতে পারছেন? এটা হচ্ছে ডকুমেন্ট ডট ডোমেইন। আরেকটা আছে ওই যে এবার দেখেন কুকি দেখছিলাম না আমরা? কুকির একটা পেলোড ডকুমেন্ট ডট কুকি এই জায়গায় না ইন্ট্রোডাকশন এ? ইন্ট্রোডাকশন এ মেবি। কোথায় যেন দেখছিলাম? আচ্ছা যাই হোক। আচ্ছা দেখছিলাম তো খেয়াল আছে কি? ডকুমেন্ট ডট কুকি বলছিলাম যে এটার মাধ্যমে কুকি চুরি করা যায়। জি ভাই মনে আছে। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। এই জিনিসটাকে দেখাই যে কুকিটা কিভাবে চুরি করে এই যে এখন যদি এই জায়গায় ডকুমেন্ট ডট কুকি দেই, কুকি যদি এই কুকির ভিতরে যদি এইচটিটিপি না কি জানি ফ্ল্যাগ ছিল? কি যেন ফ্ল্যাগ বলছিলাম যেটার মাধ্যমে কুকি চুরি করা যায় না? কোন ফ্ল্যাগ ব্যবহার করলে? এই যে এইচটিটিপি অনলি। এইচটিটিপি অনলি ব্যবহার করলে কি হবে? এই ডকুমেন্ট ডট কুকির মাধ্যমে কুকি দেখা যাবে না। এই জায়গায় কি করছে? কুকি কি দেখা যাইতেছে? কুকি কিন্তু দেখা যাইতেছে না। অর্থাৎ এটারে
ওই যে HTTP অনলি ইউজ করছে নেটওয়ার্কে। যদি দেখি, এই যে কুকি, না ইউজ করে নাই তো দেখি। আচ্ছা এই জায়গায় করে নাই। ও আচ্ছা কুকি থাকবো কিভাবে? তো মনেই নাই। আমার এটা হচ্ছে তো নাই। লগইনই তো করি নাই আমি। লগইন করলে সে আপনার এই কুকিটা দেখা যাবে। আচ্ছা যাই হোক, এইভাবে হচ্ছে document.cookie এর মাধ্যমে কুকি শো করানো যায়। document.cookie দিলে আপনার যে কুকিটা থাকে, কুকি ভ্যালুটা এই জায়গায় শো করবে। এটা ল্যাব তো, ল্যাবের মধ্যে ওইরকম হয় না। এটা আমি একটা ওই যে vulnerability পাইছিলাম, রিপোর্ট করছিলাম। ওই জায়গায় হচ্ছে কুকি একদম শো করায় দেয়। কুকি শো করাইলে রিপোর্টটা ভালো হয় আরকি। আচ্ছা। রিফ্লেক্টেড এক্সেসেস কি বুঝতে পারছেন? নাকি আরো ২-১ টা ল্যাব দেখাইতে হবে? বুঝতে পারছি ভাই, আরেকটা দেখাইতে পারেন। আরেকটা দেখাবো? তাহলে কি পরেরটায় যাবো? স্টোরড এ যাবো? হ্যাঁ? স্টোরড এক্সেসেস এ যাই তাইলে? জি ভাই। সলভ হয়েছে। অলরেডি অনেক সময় হয়ে গেছে। ১ ঘন্টা হয়ে গেছে। একটা বুঝাইতে। আচ্ছা স্টোরড এক্সেসেস হচ্ছে খুবই মারাত্মক একটা জিনিস। এটা হচ্ছে সার্ভারের মধ্যে স্টোরড থাকে। রিফ্লেক্টেড এক্সেসেস কিন্তু সার্ভারের মধ্যে স্টোর থাকে না। স্টোর থাকে কি? আপনি যদি এই যে এই জিনিসটা কাইটা দেন, তাইলেই কিন্তু আর এটা কাজ করবে না। বুঝতে পারছেন? এটা কিন্তু আর কোন কাজ করবে না। এটা ডাটাবেজও থাকবে না, কিছুই না। কিন্তু স্টোরড এক্সেসেস হচ্ছে সার্ভারের মধ্যে থাইকা যাবে। আচ্ছা এই জায়গায় দেখাই। এই জায়গায় কিছু দিয়ে দিছে আরকি যে অ্যাটাকার পোস্ট করবে। তারপর হচ্ছে সার্ভারের মধ্যে ডাটাবেজের মধ্যে স্টোর হবে। ডাটাবেস পেলোড কি করবে? স্টোর করবে। ভিকটিম সেটা যখনই ভিউ করবে বা যতবার ভিউ করবে ততবার স্ক্রিপ্টটা এক্সিকিউট হবে। এই যে একটুকা দেখি। এই জায়গায় যদি আমি অ্যাডমিন এই জায়গায় দেই, ২ জায়গায় HTML ইনজেকশন দেই, দেখি কোন জায়গায় কাজ করে। আচ্ছা কমেন্ট করলাম। এখন দেখেন কোন জায়গায় কাজ করছে? এটা কোন জায়গায় কাজ করছে বলেন তো? এই কমেন্টেডটায় কাজ করছে না? যেহেতু কমেন্টে কাজ করছে, এই জায়গায় আমি যদি কি করতে পারি? এখন কি ট্রাই করব? বলেন তো? কোন পেলোড ট্রাই করব? স্ক্রিপ্টটা নরমাল পেলোড যেটা আছে সেটা ট্রাই করি। দেখি কি আসে। এই যে এলার্ট শো করছে। করছে না? এই জায়গায় স্টোরড এক্সেসেস এর বড় জিনিস হচ্ছে এইটা যতবার আপনি রিফ্রেশ দিবেন, এই যে ততবার শো করবে। আমি ধরেন কাইটা দিলাম। কাইটা দিয়া আবার গেলাম। এই যে আবার শো করছে। দেখতে পারতেছেন? আমি কিন্তু পরের বার আমার কিন্তু আর এই স্ক্রিপ্ট দেওয়া লাগতেছে না। আপনি যতবার এই যে কাইটা দিয়ে আবার ভিজিট করতেছি, আবার শো করতেছে। এই যে এটা পুরা সার্ভারে স্টোর হয়ে গেছে। এই কমেন্টটা সার্ভারে স্টোর হইছে ডাটাবেজের মধ্যে পেলোডটা। এইজন্য হচ্ছে স্ক্রিপ্ট একটা সবথেকে বেশি ডেঞ্জারাস। ধরেন আপনি একটা পোস্টের মধ্যে কমেন্ট করে দিলেন, কমেন্টের মধ্যে এরকম একটা মানে স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করে দিলেন। যতজন ওই পোস্টটা ভিউ করবে, ভিজিট করবে, ততজনের মধ্যে ততজনে ওইটা ইনফেক্টেড হয়ে যাবে। ততজনের কুকি আপনার কাছে। বুঝতেছেন? আপনার বারবার জিনিসটা সবাইরে দেওয়া লাগতেছে না। রিফ্লেক্টেড এক্সেসেস এ কি করতে হয়? আপনার ভিকটিম কে দেওয়া লাগে। দেওয়া লাগে না? লিঙ্ক দিতে হয়, লিঙ্কে ক্লিক করাইতে হয়। কিন্তু এটার মধ্যে কিন্তু জাস্ট পোস্টের কমেন্টের এইরকম দিয়ে রাখলেন। যতজন ওই পোস্ট ভিজিট করবে ততজন ইনফেক্টেড হয়ে যাবে। এক্সিকিউট হয়ে যাবে ততজনের কম্পিউটারে। এইজন্য হচ্ছে এটা বেশি গুরুত্বপূর্ণ। এটা হাই লেভেল বা ক্রিটিক্যাল লেভেলে নেয়। বুঝতে পারছেন জিনিসটা? স্টোর এক্সেসেস কিভাবে কাজ করে? সার্ভারের মধ্যে স্টোর হয়ে রইছে কিন্তু এটা। রিফ্লেক্টেড এক্সেসেস এ কিন্তু আমি ঢুকলাম, এটা কিন্তু কাজ করল না।
আমাকে আবার পেলোড দিয়ে তারপরে কাজ করতে হইতেছে। কিন্তু এই জায়গায় একবার পেলোড দিছি আমি, দেখেন বারবার এক্সিকিউট হইতেছে। জিনিসটা বুঝতেছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা। এরকম দেখেন এই জায়গায় কোন জায়গায় এই জিনিসটা কাজ করতে পারে স্টোরড এক্সেসটা? কমেন্টে কাজ করতে পারে। কমেন্ট বা ফোরামের মধ্যে। ইউজার প্রোফাইলের মধ্যে কোথায় কাজ করতে পারে? নেইম, বায়ো, লোকেশন, ওয়েবসাইট এগুলো ইনপুট জায়গা থাকে না? ইনপুটের আপনাকে দিতে দেয় ইনপুট যে ওয়েবসাইট দাও, লোকেশন বা বায়োতে কিছু লেখো, নাম। এই জায়গায় আপনি এই স্টোরড এক্সেস ট্রাই করতে পারেন। তারপরে প্রোডাক্ট রিভিউ। ই-কমার্স ওয়েবসাইটে থাকে না রিভিউ সেকশন? তারপরে কিউ&এ সেকশন, ওই জায়গায় আপনি ট্রাই করতে পারেন স্টোরড এক্সেসেস। প্রাইভেট মেসেজ, ডিএম বা মেসেজের মধ্যে ট্রাই করতে পারেন। একজন আরেকজনকে মেসেজ করে যে আপনি একজনকে জাস্ট পেলোড মেসেজ করলেন, ও আপনার মেসেজ সিন করলো সাথে ওর আইডির কুকি আপনার কাছে। অর্থাৎ আপনি ওর আইডিতে প্রবেশ করে যাইতে পারবেন। ক্রিটিক্যাল না? ও বুঝলোও না কিছু। তারপরে সাপোর্ট টিকিট, এটা হচ্ছে ইয়ের ক্ষেত্রে কাজ করে যে ব্লাইন্ড এর ক্ষেত্রে। ওইটা একটু পরে দেখব। নেইম, ফাইল নেম। ফাইল নেমের ক্ষেত্রে তারপরে অ্যাডমিন ভিউ লগস এইসবের ক্ষেত্রে বা শেয়ার ডকুমেন্টের ক্ষেত্রে এই জায়গায় আপনি দেখতে পারেন। যে টেস্ট করে দেখতে পারেন স্টোর এক্সেসটা। বুঝতে পারছেন? এই জায়গায়। এটা কিছু ভালনারেবল কোড আছে। এগুলো আপাতত লাগবে না। এই জায়গায় হচ্ছে রিফ্লেক্টেড আর স্টোরড এর মধ্যে তফাৎ। সাইড বাই সাইড এটা হচ্ছে পারসিস্টেন্স। এটা হচ্ছে রিফ্লেক্টেড কিন্তু পারসিস্টেন্স না। আপনাকে বারবার কি করতে হবে? পেলোড সহ ইউআরএল টা দিতে হবে। আর এটা কিন্তু ডাটাবেজে স্টোর থাকবে না। কিন্তু স্টোরড এক্সেসটা ডাটাবেজে থাইকা যাবে। আর এটা কি হয় যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং একেকজনরে প্রতিজনরে আলাদাভাবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করা লাগবে। তাই করা লাগবে না? রিফ্লেক্টেড এর ক্ষেত্রে আলাদাভাবে লিঙ্ক দিতে হবো। সবাইরে ক্লিক করাইতে হবে। কিন্তু স্টোরড এর ক্ষেত্রে তাই করা লাগে না। জাস্ট আপনি পোস্টের কমেন্টে রাইখা দিলে যতজন ভিজিট করব নরমালি সব ইনফেক্টেড হয়ে যাইবে। এরকম। আর এই যে এটা দেখেন এক ক্লিক আর এটা হচ্ছে অল ভিজিটর। যতজন ভিজিটর আছে সব এফেক্টেড। এই জিনিস হইছিল দেখেন এই যে সামি ওয়ারমেটাক হইছিল ২০০৫ সালে ১ মিলিয়ন ইউজার ২০ ঘন্টার মধ্যে ১ মিলিয়ন ইউজার ইনফেক্টেড হয়ে গেছিল। বুঝতেছেন? স্টোরড এক্সেসেস এর মাধ্যমে ১ মিলিয়ন ইউজার ২০ ঘন্টায় ইনফেক্ট। তারপরে ব্রিটিশ এয়ারওয়ে এর মধ্যে ২০১৮ সালে এতটা ক্রেডিট কার্ড ১৫ দিনের মধ্যে ৩,৮০,০০০ ক্রেডিট কার্ড ডিটেইলস হ্যাকাররা নিয়ে নিছিল। পেমেন্ট পেজের মধ্যে এক্সেসেস পাইয়া। বুঝতেছেন? এটা হচ্ছে স্টোরড এক্সেসেস এর মজা। যাই বলেন আরকি। স্টোরড এক্সেসেস সেমই রিফ্লেক্টেড এর মতোই সেম। আপনি রিফ্লেক্টেড ও যেমনে পেলোড ইউজ করবেন, স্টোরড এও একই সিস্টেমে একইভাবে পেলোড ইউজ করবেন। শুধুমাত্র স্টোরড এর তফাৎটা হচ্ছে এটা থাইকা যাবে ডাটাবেজের মধ্যে। বুঝতে পারছেন? ডাটাবেজের মধ্যে থেকে যাবে। আচ্ছা যাই হোক। এটা ইউজ করতে হইলে আমাকে আবার রিমুভ করতে হবে। ডাটাবেসটা রিমুভ করে দিতে হবে। কমেন্ট গুলো রয়ে গেছে। আচ্ছা, আমি কমেন্টটা রিমুভ করে দেই তাইলে এটা আবার টেস্ট করতে পারবো। আচ্ছা, আচ্ছা কমেন্ট চলে গেছে। এখন এই জায়গায় যদি আমি আবার ট্রাই করি অ্যাডমিন, অ্যাডমিন দেখেন কাজ করছে। সেম আগেরটার মতো। এই যে উপরের অ্যাডমিন কি হইছে? এনকোড করে দিছে। কিন্তু নিচের অ্যাডমিন এক্সিকিউট হইছে। আচ্ছা তাইলে স্ক্রিপ্ট ট্যাগ কই গেল? আচ্ছা এই ২ জায়গায় যদি দেখি কোন জায়গায় কাজ করে। এই যে দেখেন, এই জায়গায় কি হইছে? ফিল্টার হয়ে গেছে কিন্তু। স্ক্রিপ্ট ট্যাগ ফিল্টার হয়ে গেছে। অর্থাৎ এই জায়গায় স্ক্রিপ্ট ট্যাগ কাজ করবে না।
আমরা তাহলে অন্যটা আরেকটা দেই। IMG ট্যাগ যেটা ছিল। কপি করে দেই। এটা ট্রাই করে দেখি। কাজ করছে কি? এটা কিন্তু কাজ করে নাই। দেখি কি জন্য কাজ করল না? এই যে এনকোড করে করে দিছে। এই জিনিসটারে এনকোড করে দিছে। কাজ করেনি এইজন্য। আচ্ছা অন্য পেলোড দেই। হয় নাকি? আচ্ছা যদি SVG এই যে দেখেন SVG অনলোড অ্যালার্ট এটা আরেকটা পেলোড আছে। এইটা যদি দেই, দেখি কি করে? এই যে এবার কাজ করছে। বুঝতে পারছেন? ডেভেলপার কিন্তু সবকিছু ব্লক কিন্তু একবারে করতে পারবে না। কিছু না কিছু একটা থাইকেই যায়। যেমন IMG ট্যাগ ব্লক করছে, স্ক্রিপ্ট ট্যাগ ব্লক করছে। কিন্তু SVG ট্যাগ কিন্তু ব্লক করতে ভুলে গেছে। বুঝতে পারছেন? এরকম খুঁজে বের করতে হবে যে কোন ট্যাগটা কাজ করতেছে। হ্যালো, হ্যালো শোনা যায়? আচ্ছা। আমি তো ভাবছি নেটই চলে গেল নাকি? কথা বলেন, একটু কথার মধ্যে থাইকেন। নাইলে কখন নেট চইলা যায় বুঝবো না। আচ্ছা বুঝতে পারছেন এইটুকু স্টোরেজ এক্সেসেস টা? এটা মূলত ইয়ের মতোই, রিফ্লেক্টেড এর মতোই শুধুমাত্র এটা ডাটাবেজে স্টোরড হয়ে থাকবে। ফায়ারওয়াল ইয়াতে ব্লক যে হয় সেটা কি করবে ভাই? কোনটা? এই যে যে এটা ব্লক ফিল্টার হইছে যে, হয়েছে এই যে, এই যে যে ফিল্টার হইছে এটা। এটা হচ্ছে ডেভেলপার তো চাইবেই যে ওয়েবসাইট বানাবে সে চাইবে না যে তার ওয়েবসাইটটা সিকিউর থাকবে। এইসব ভালনারেবিলিটি থেকে দূরে থাকবে। এটা তো সব ডেভেলপারই চাবে। এজন্য ডেভেলপাররা কি করবে? এই যে এই সব স্ক্রিপ্ট ট্যাগ তারপরে যে নরমাল ট্যাগ গুলো আছে বেশিরভাগ ক্ষেত্রেই সব বড়, বড় জায়গা আছে এইসব ট্যাগ গুলা ব্লক করে দেয়। ইউজই করতে পারবেন না আপনি। দেখবেন যে এগুলা ব্লক। তখন আপনার হচ্ছে বাইর করতে হবে। আপনার একেকটা ট্রাই করে বাইর করতে হবে যে কোনটা কাজ করতেছে। সেই জিনিসটা আপনার খুঁজে বের করতে হবে। বুঝতেছেন? যে এই জিনিসটা ব্লক করছে, স্ক্রিপ্টটা ব্লক করছে, আর কি ট্যাগ আছে? IMG ট্যাগ আছে। আচ্ছা IMG ট্যাগ ব্লক করছে, আর কি ট্যাগ আছে? SVG ট্যাগ আছে। এরকম একটা করে ট্রাই করতে হবে আপনার। বুঝতে পারছেন? জি ভাই এইভাবে কাজ বুঝতে করে। পারছি। কোনটা ব্লক করে, কোনটা ব্লক করে না সেটা খুঁজে বের করতে হবে। যখনই খুঁজে পেয়ে যাবেন তখনই বাউন্টি। তাহলে পরেরটায় যাই। ডোম বেসড নাকি? স্টোরে কি কারো কোনো আছে? কোয়েশ্চেন থাকলে বলতে পারেন স্টোর এক্সেসেস নিয়ে। নাহলে পরেরটায় যেতাম। অনেক রাত হয়ে গেছে। ১১টা বাজে। আচ্ছা। ডোম বেসড এক্সেসেস। ডোমটা হচ্ছে এটা কাজ করে মূলত ক্লায়েন্ট সাইডে। আমার রিফ্লেক্টেড আর স্টোরড এক্সেসেস যখন ট্রাই করলাম না? তখন কিন্তু জিনিসটা সার্ভার সাইড হয়ে আসছে। তাই না? কিন্তু ডোমটা পুরোপুরি কাজ করে হচ্ছে ক্লায়েন্ট সাইডে। দেখেন, এই যে ডোমের মধ্যে বিভিন্ন জিনিস থাকে যে সোর্স এইগুলা যদি থাকে সোর্স হিসেবে আর হচ্ছে এইগুলা যদি সিঙ্ক হিসেবে থাকে তাহলে ডোমটা ডোম এক্সেসেস হয়। আর সবথেকে ডেঞ্জারাস ফাংশন হচ্ছে রিভাল। এইটা থাকলে RC পর্যন্ত হইতে পারে। সার্ভার কম্প্রোমাইজ করে যাইতে পারে আরকি। এটা সবথেকে ক্রিটিক্যাল একটা জিনিস। যদি এটা সোর্স কোডে ইউজ করে ডেভেলপার। যদিও এখন খুব একটা ইউজ করে না এটা। জাস্ট বইলা রাখলাম। আচ্ছা ডোমটা এই যে দেখেন ডোমটা কিভাবে কাজ করে এটারে অফ করে দেই। আচ্ছা দেখেন টেস্ট দিলাম। দেখেন সার্ভার কি লোড হইছে? জিনিসটা কি লোড হইছে সার্ভারে? যেমন আমি এইটা যদি দেই, এই জায়গায় যদি টেস্ট দেই, এটা কিন্তু সার্ভারে যাইতেছে। যাইতেছে না? এই দেখেন লোড হইল একটা। লোড হওয়ার পরে শো করল না এটা? জি কিন্তু ভাই। এই জায়গায় কি লোড হইতেছে? টেস্ট 1 2 3 দিলাম। এই জায়গায় কি লোড হইতেছে? না, ডাইরেক্ট লোড কিন্তু আউটপুট। হইতেছে না। এটা কিন্তু পুরোপুরি ক্লায়েন্ট সাইডে কাজ চলতেছে। সার্ভারে কিন্তু যাইতেছে না এটা।
মানে এই ইনপুটটা সার্ভারে যাইতেছে না, এই ইনপুটটা হচ্ছে ডাইরেক্ট এই জায়গায় ক্লায়েন্ট সাইডেই শো করতেছে। এই জায়গায় হচ্ছে DOM XSS কাজ করে। DOM মানেই হচ্ছে ক্লায়েন্ট সাইডে। DOM এর ফুল মিনিং জানো কি? ডকুমেন্ট অবজেক্ট মডেল না কি জানি? ভুলে গেলাম। এরকমই হবে ডকুমেন্ট অবজেক্ট মডেল। আচ্ছা যাই হোক। DOM এর কাজটা হচ্ছে মূলত ক্লায়েন্ট সাইড, পুরোপুরি ক্লায়েন্ট সাইড কাজ করা। আ এইজন্য হচ্ছে এটা কাজ করে বেশি। এটা বেশি কারেন্ট আসছে এতক্ষণে। আচ্ছা যাই হোক। শুরু করি। আমরা যদি এই জায়গায় ১ম এ ট্রাই করার মতো কি আছে? H1 ট্রাই করি। টেস্ট। কাজ করছে? HTML ইনজেক্ট হইছে? এখন দেখেন একটা জিনিস, এই জায়গায় আমি যদি এই জায়গায় আসি, সোর্স কোডে আসি, টেস্ট ইনপুট দিছিলাম না? টেস্ট কি আসছে এই জায়গায়? টেস্ট পাইছি আমি? HTML কোডে বলছিল। হ্যাঁ? না, না HTML কোড না। আচ্ছা ধরেন এই জায়গায় আমি দিলাম কি? কি দিলাম? hello 1 2 3 hello 1 2 3 দিলাম। এই জায়গায় কিন্তু শো করছে আমার। শো করছে না? পেজে? কিন্তু আমি যখনই এটা পেজ সোর্স কোডটা ভিউ করব, এই জায়গায় যদি আমি সার্চ দেই, টেস্ট কি দিছিলাম? 1 2 3 আছে কি? সোর্স কোডে কি আছে? না, না, সোর্স কোডে নাই। কেন নাই? সার্ভার সাইডে যায়। হ্যাঁ, সার্ভার সাইডে যাই নাই এটা। সেইজন্য এটা সোর্স কোডের মধ্যে নাই। বুঝতে পারছেন? ডোমের গুলা কিন্তু সোর্স কোডে পাবেন না। ডোমের গুলা পাবেন হচ্ছে রাইট ক্লিক করে যখন ইন্সপেক্ট এ করবেন, তখন এই যে ইন্সপেক্ট এর মধ্যে পাবেন। টেস্ট 1 2 3 এই পাইলাম। ও টেস্ট 1 2 3 তো দেইনি। আরে এইজন্যই তো বলি আমি দিছি hello 1 2 3 আছে কি? নাই। আচ্ছা। এই যে দেখেন hello 1 2 3 আছে এই জায়গায়। কিসের মধ্যে ইউজ হইছে? div এর মধ্যে ইউজ হইছে। hello 1 2 3 এই জায়গায় কিন্তু আছে। এই ইনস্পেক্ট দেখে আমাদের কাজ করতে হবে। এখন এই জায়গায় আমি কি দিতে পারি? স্ক্রিপ্ট আমার কাছে তো মনে হয় আছে। কপি করা। বারবার লেখা একটা ঝামেলা। আচ্ছা দেই। কি হইছে? ইনজেক্ট হইছে? ইনজেক্ট হইছে। কিন্তু এটা কাজ করল না। কাজ করে নাই কিন্তু। ইনজেক্ট হইছে, এটা কাজ করে নাই। অন্য একটা দেখি। IMG ট্যাগটা দেখি। কপি পেস্ট করি। IMG যদি দেই, কাজ করছে। দেখছেন? IMG ট্যাগটা কাজ করছে এই যে। ইমেজ ফাংশনটা আসছে। এই যে কাজ করছে। দেখতে পারছেন? এরকম আমাদের ট্যাগ চেঞ্জ করে দেখতে হবে। আর ডোম জিনিসটাই হচ্ছে ক্লায়েন্ট সাইড। এটা সার্ভার সাইডে যাবে না। বুঝতে পারছেন? তাই ক্লায়েন্ট সাইডেও কি ফিল্টারিং আছে? হ্যাঁ? ক্লায়েন্ট সাইডে কি ফিল্টারিং করে? হ্যাঁ, ক্লায়েন্ট সাইডে ফিল্টারিং করে। ক্লায়েন্ট সাইডের ফিল্টারিং গুলা এই যে ইয়ের মধ্যেই থাকে। আপনি এই যে স্ক্রিপ্টের মধ্যে দেখতে পারবেন। এই যে স্ক্রিপ্ট ফাংশন দেওয়া থাকে না সোর্স কোডের মধ্যে? আপনি যদি সোর্স কোড ভিউ করেন এই স্ক্রিপ্ট ফাংশনালিটির মধ্যেই দেখতে পারবেন। এই যে দেখেন এই জায়গায় কি আছে? ইনার HTML ইউজ করছে। ইনার HTML ফাংশন ইউজ করছে না? আপনার কি বলে? আপনার ইনপুটটা দেখানোর জন্য এই যে ইউর ইনপুট এই যে ডিপ ক্লাস রেজাল্ট টাইটেল। এই রেজাল্ট টাইটেল এর ভিতরে কিন্তু আপনার এই জিনিসটা দেখাইতেছে। এই যে দেখছেন ডিপ ক্লাস রেজাল্ট টাইটেল। তাই দেখাইতেছে না? এই যে ইউর ইনপুট। বুঝতে পারছেন? এই ইনার HTML ই হচ্ছে একটা ঝামেলা। এই জায়গায় যে ইনার HTML এর মধ্যে যদি আপনার ইউজার ইনপুটটা শো করে তাহলেই এটা ডোম হইতে পারে এই জায়গায়। এখন দেখেন এই যে ইনার HTML আছিল না? এই জায়গায়? জি এইরকম এই ভাই। যে এইগুলো যদি থাকে ইউজ করে যে লোকেশন ডট হ্যাশ তারপর লোকেশন ডট সার্চ এইগুলো যদি থাকে তখন আপনি ডোম এক্সেসেস এর জন্য ট্রাই করতে পারেন। যেমন ইনার HTML ছিল, আমরা ট্রাই করছি হয়ে গেছে। বুঝতে পারছেন?
এগুলা ট্রাই জি করতে ভাই। হবে যে সোর্স কোড দেখতে হবে। ডোম এক্সএসএস এর জন্য আপনাকে সোর্স কোড বুঝতে হবে ডোমের জন্য। সোর্স কোড দেইখা বুইঝা তারপরে কাজ করতে হবে। এটা হচ্ছে ডোম। পুরোপুরি ক্লায়েন্ট সাইড। বুঝতে পারছেন জিনিসটা? আর এক্সএসএস এর ক্ষেত্রে আপনারা সবসময় রিফ্লেক্টেড এক্সএসএস দিয়ে শেখা শুরু করবেন। তারপর হচ্ছে আস্তে, আস্তে ডোমটা একটু বাকি ২ টা থেকে ডোমটা একটু বুঝতে হয় বেশি। সোর্স কোড বুঝতে হয়। বুঝতে পারছেন? আচ্ছা আমি একটু মোবাইলের হটস্পটে ছিলাম তো, একটু সুইচ করি। একটু হ্যালো, আসছে? আচ্ছা মোবাইলের হটস্পটটা অফ করে দেন। চার্জ নেই। আচ্ছা, জিনিসটা তো বুঝতে পারছেন, তাই না? জিনিসটা বুঝতে পারছেন না ডোমটা কিরকম? জি ভাই। এইভাবে হচ্ছে কাজ করে। ডোমটা পুরোপুরি ক্লায়েন্ট সাইডে কাজ করে। আচ্ছা পরবর্তীতে যাই আমরা আদার এক্সেসেস। আর কি আছে? ব্লাইন্ড এক্সেসেস। এইটা হচ্ছে আপনার ব্লাইন্ড মানে কি? ব্লাইন্ড মানে বলতে পারবেন? ব্লাইন্ড মানে কি? অন্ধ দেখা যায়। হ্যাঁ, ব্লাইন্ড মানে হচ্ছে অন্ধ। অন্ধ এক্সেসেস আরকি। আপনি দেখতে পারবেন না। এটার এক্সিকিউট হইছে নাকি? অন্যান্যগুলাই কি? পেলোড এক্সিকিউট হইলে বুঝতে পারেন না? এলার্ট শো করছে। এলার্টটা তো দেখতে পারেন। কিন্তু ব্লাইন্ড এর ক্ষেত্রে আপনি এলার্ট দেখতে পারবেন না। তাহলে কিভাবে বুঝবেন যে এটা ব্লাইন্ড? এটা কাজ করে কিভাবে? এটা হচ্ছে এই জায়গায় হচ্ছে ধরেন আপনি একটা কনট্যাক্ট ফর্ম আছে। যেটা কনট্যাক্ট আপনি কিছু লিখে দিলে বা কনট্যাক্ট ফর্মে মেসেজ সেকশন থাকে না? ওয়েবসাইটে যে কনট্যাক্ট আস অ্যাডমিন এর সাথে কনট্যাক্ট করুন। অ্যাডমিনের সাথে কথা বলুন বা অ্যাডমিনের একটা মেসেজ পাঠানো যায়। এরকম সিস্টেম থাকে না ওয়েবসাইটে? কনট্যাক্ট ফর্ম? হ্যাঁ, ওই জায়গায় ধরেন কনট্যাক্ট ফর্মে আপনি একটা পেলোড দিয়ে দিলেন। কনট্যাক্ট ফর্মে ফর্ম ঠিকই তা ছিল। আচ্ছা কনট্যাক্ট ফর্মে কি করলেন? পেলোড দিলেন। সেই পেলোডটা কোথায় যাবে? কনট্যাক্ট ফর্মের পেলোড? বাই দ্য ওয়ে বানান ভুল হইলে কিছু মনে কইরেন না। বানান কিন্তু আমার ভুল হয় অনেক সময়। আচ্ছা কনট্যাক্ট ফর্মে যে আপনি পেলোডটা দিলেন বা মেসেজ দিলেন, সেই মেসেজটা কি করবে? ব্যাকএন্ড এ যাবে না? অ্যাডমিনের কাছে যাবে না অ্যাডমিন প্যানেলে? অ্যাডমিন তো দেখতে পারবে সেই মেসেজটা। আপনি কি মেসেজটা অ্যাডমিনের কাছে দিলেন। অ্যাডমিন কি করবে? সেই মেসেজটা ভিউ করবে। ওটা যাবে হচ্ছে অ্যাডমিন প্যানেলে যাবে। কনট্যাক্ট ফর্ম থেকে কোথায় যাবে? অ্যাডমিন প্যানেলে যাবে। এবং অ্যাডমিন কি করব? আপনার মেসেজটা কি করবে? দেখবে না? অ্যাডমিন প্যানেল থেকে অ্যাডমিন ভিউ, অ্যাডমিন ভিউ মেসেজ। অ্যাডমিন কি করবে? মেসেজ দেখবে। আপনার মেসেজ দেখবে। তারপরে কি হবে? অ্যাডমিন যখনই আপনার মেসেজটা দেখবে, অ্যাডমিনের কম্পিউটারে যদি ভালনারেবল হয়, সেটা কি হবে? এক্সিকিউটেবল হবে। ওই আপনার পেলোডটা। পেলোড এক্সিকিউট আর আপনি কি হবে? অ্যাডমিনের যে কুকিটা আছে, সেটা পাইয়া যাবেন। এইটা। এইভাবে হচ্ছে কাজ করে ব্লাইন্ড এক্সেসেসটা। ১ম এ কনট্যাক্ট ফর্মে আপনি পেলোড দিয়া ঘুমাইয়া যাবেন। আপনি আসলে কাজ করবে নাকি না করবে সেটা কিন্তু বুঝবেন না আপনি। এটা হচ্ছে পুরোপুরি কি বলে? অন্ধকারে হাতড়ানোর মতো আরকি। আপনি দিয়া ঘুমিয়ে যাবেন বা যতগুলা এরকম কনট্যাক্ট ফর্ম আছে অনেকগুলাই দিয়ে বইসা থাকবেন। অন্য কাজ করতে থাকবেন। যদি কোনটায় দেখেন যে অ্যাডমিন প্যানেল থেকে কোন একটা রিকোয়েস্ট আসছে আপনার কাছে, তখন কি হবে? তখন আপনি সেই রিকোয়েস্ট নিয়ে রেসপন্স করতে পারবেন বা রিপোর্ট করতে পারবেন। বুঝছেন কি? আচ্ছা কাহিনীটা তো বুঝতেন যে কিভাবে কাজ করে? নাকি আরেকবার বলব একটা জিনিসটা? এক্সাম্পল দিয়ে বুঝান। আচ্ছা, আচ্ছা। এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরেন
কোন ওয়েবসাইট নিব? কনট্যাক্ট ফর্ম পাই কোন জায়গায় এখন? দেখি কনট্যাক্ট ফর্মে কিছু আছে কিনা। কালিব ভাই এক্সএসএস রিপোর্ট দেখাইছিলেন এই যে সাইটটা? না, না ওইটা দেখাবো। ওইটাতে এখনো যাই নাই। এক্সাম্পলটা দেখাই না তারপর ওইটা দেখাবো। সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা একটা কনট্যাক্ট ফর্ম লাগবে। আচ্ছা দেখি কনট্যাক্ট ফর্ম আছে নাকি কোন একটা ওয়েবসাইটে। কই গেল? এই যে কনট্যাক্ট আস আছে না? আচ্ছা ধরেন এই সাইডে আমি কি করব? অ্যাডমিনের সাথে কথা বলার জন্যই তো কনট্যাক্ট করব, তাই না? এই জায়গায় আমি ইনফরমেশন দিয়ে আমার হচ্ছে এই জায়গায় ধরেন লেখার জিনিস। এই জায়গায় আমি কি করলাম? সুন্দর একটা মেসেজ লিখে একটা পেলোড দিয়ে দিলাম। পেলোডটা কোথা থেকে দিব? এই যে যেমন XSS রিপোর্ট বা BXSS হান্টার আছে। XSS রিপোর্ট এটা হচ্ছে ক্লায়েন্ট অ্যাক্সেস এর জন্য ভালো। আমি এটা ইউজ করি। এই XSS এর রিপোর্ট থেকে পেলোড সেকশনে গেলে দেখেন কতগুলা পেলোড আছে। অনেকগুলা আছে। আপনি চাইলে এই যে এনকোড গুলা ইউজ করতে পারেন। আবার ডিকোড গুলা এই যে ডিকোড করলে এইরকম পেলোড ইউজ করতে পারেন। আপনি নরমালি একটা সুন্দর মতো কনট্যাক্ট করবেন, লিখবেন এই জায়গায় যা আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল দিবেন, দিয়া সুন্দর একটা মেসেজ ChatGPT দিয়ে বানিয়ে লিখে দিবেন। আর শেষে মেসেজের শেষে এই জায়গা থেকে আইসা একটা পেলোড দিয়ে দিবেন। ধরেন এইটা দিয়ে দিলাম। কপি করে এই জায়গায় পেস্ট করে এই যে পেলোডটা পেস্ট করে দিয়ে দিলাম। সেন্ড করে দিলাম, সাবমিট করে দিলাম। মনে করেন। আচ্ছা আমি সাবমিট কইরাই দিই। এই জিনিসটা বিরক্তি। আ হ্যাঁ, থাক সাবমিট করলাম। ঝামেলা বুঝতে পারছেন? এই সুন্দর মতো আমি কি করলাম? এই জিনিসটা সাবমিট করে দিলাম অ্যাডমিনের কাছে। এখন এই যে মেসেজটা এটা কোথায় লোড হবে? অ্যাডমিনের কাছে শো করবে কোন জায়গায়? অ্যাডমিন প্যানেলে শো করবে না? অ্যাডমিনের কাছে? জি ভাই। হ্যাঁ, এই যখনই অ্যাডমিনের কাছে শো করবে, যদি ওই অ্যাডমিন প্যানেলটা যদি ভালনারেবল হয়ে থাকে, অ্যাডমিন প্যানেলটা, তাহলে এই কোডটা কি হবো? এক্সিকিউট হয়ে যাবে। আর এক্সিকিউট হইলেই আপনার হচ্ছে এই যে এই জায়গায় বেস 60 কোডে হচ্ছে আপনার ইটা দেওয়া আছে, এই XSS হান্টার এর হচ্ছে সার্ভারের URL টা দেওয়া আছে। এই XSS হান্টার কি করবে? ওই পুরা যে পেজের মধ্যে এক্সিকিউট হইছে না? অ্যাডমিনের যে পেজ, ওই পেজের একটা পুরা HTML কোড যেটা আছে, সোর্স কোড এই যে এরকম পুরা ওই পেজের সোর্স কোড সহ স্ক্রিনশট সহ তারপরে ওই অ্যাডমিনের যে কুকিটা ছিল, কুকি আছে না? অ্যাডমিনের যে কুকি অ্যাডমিন প্যানেলের ওই অ্যাডমিনের কুকি সহ আপনারে এই যে রিপোর্টের এই জায়গায় পাঠিয়ে দিবে। বুঝতে পারছেন? তার মানে কি হইলো? আপনি পুরা অ্যাডমিনের কুকি পেয়ে গেলেন। আর অ্যাডমিনের কুকি পাওয়া মানে কি? অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস নিয়ে নেওয়া। বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। জিনিসটা কিভাবে কাজ করে? এটা হচ্ছে XSS রিপোর্ট হচ্ছে এই ব্লাইন্ড XSS ট্রাই করার জন্যে। হ্যাঁ, এখন এটা কিন্তু আপনার সিওর না যে অ্যাডমিন প্যানেল যে ভালনারেবল কিনা বা আপনি কিন্তু অ্যাডমিন প্যানেলের কোডও কিন্তু দেখতে পারবেন না। এটা আপনার মনে করেন পুরোপুরি ব্লাইন্ড। এইজন্য এটারে বলে ব্লাইন্ড এক্সেসেস। পুরোপুরি অন্ধের মতো জাস্ট রিপোর্ট করে রাখলেন। যদি জীবনে কোনো সময় আসে তখন ওইটা নিয়ে আপনি রিপোর্ট করবেন। মানে হ্যাঁ, ভালনারেবিলিটি রিপোর্ট করবেন আরকি। বুঝতে পারছেন? এটা কখনো বুঝবেন না যে হইল কিনা বা হবে কিনা। আপনার মতো আপনি পাঠিয়ে রাখবেন। কনট্যাক্ট ফর্ম পাইছেন, সামনে পাইছেন কনট্যাক্ট ফর্ম, একটা এই জায়গা থেকে একটা পেলোড নিয়ে পাঠিয়ে রাখবেন। ভাগ্যে থাকলে লাইগা যাইতে পারে। বুঝতেছেন? এইরকম কাজ করে। এই দেখছেন অ্যাটাকার কনট্যাক্ট ফর্মের মাধ্যমে পাঠাবে সেটা কি করবে? ডাটাবেজে স্টোরড হবে। তারপরে অ্যাডমিন প্যানেল কি করবে? অ্যাডমিন প্যানেলে শো করবে আর অ্যাডমিন শেষ। অন। এই যে দেখেন কোন জায়গায় কাজ করে এটা? কনট্যাক্ট ফর্ম এ কাজ করে,
তারপর হচ্ছে লগ ভিউয়ার। অ্যাডমিন অনেক সময় লগ দেখে না। ওয়েবসাইটের মধ্যে লগ শো করে। সেই লগের মধ্যেও ইনজেক্ট করা হইতে পারে। ওই যে তারপরে হচ্ছে সাপোর্ট টিকেটে কাজ করতে পারে। সাপোর্ট টিকেট থাকে। সেই জায়গায় তারপর নোটিফিকেশন সিস্টেমে হইতে পারে। এগুলো তো খুব একটা হয় না। এই যে এই ৩ টায় খুব একটা এই কাজ করে আরকি। বুঝতে পারছেন? এটা হচ্ছে ব্লাইন্ড এক্সেসেস। আর ব্লাইন্ড এক্সেসেস এর জন্য এই যে এক্সেসেস রিপোর্ট, এক্সেসেস ডট রিপোর্ট এটা ইউজ করতে পারেন। ভালো একটা জিনিস। এটা আমি ইউজ করি। বুঝতে পারছেন ব্লাইন্ড এক্সেসেস? এটা নিয়ে কারো কোয়েশ্চেন আছে? ব্লাইন্ড এক্সেসেস নিয়ে? না ভাই। আচ্ছা। তারপরে আরেকটা যাই হচ্ছে আমরা সেলফ এক্সেসেস। এইটা কি জিনিস? সেলফ এক্সেসেস কিন্তু কোন প্রোগ্রামেই নেয় না। বাগ বাউন্টি প্রোগ্রামে। বুঝতে পারছেন? সেলফ এক্সেসেসটা কোন প্রোগ্রামেই নিবে না। ৳১ দিবে না। এটা মূলত কাজ করে হচ্ছে এটা নরমাল এক্সেসেস এর মতোই এই স্টোরড রিফ্লেক্টেড এক্সেসেস যেমন আছে এমনি নরমালি কিন্তু এটা এমনভাবে কাজ করে শুধুমাত্র আপনার কম্পিউটারেই কাজ করবে। কেউ এটা দিতে পারবেন না। বুঝতে পারছেন? পপআপ আসবে। সব কাজ করবে কিন্তু শুধুমাত্র আপনার পিসিতে, আপনার কম্পিউটারে। আপনি কাউরে এটা দিতে পারবেন না। বাকি সব সেম। রিফ্লেক্টেড কিন্তু আরেকজনকে দিতে পারবেন ইউআরএল। স্টোরড কিন্তু আরেকজনকে দিয়ে এক্সিকিউট করাইতে পারবেন। তাই পারবেন না? কিন্তু সেলফ এ সেটা পারবেন না। আর সে সেলফটা হয় কখন? ধরেন প্রাইভেট চ্যাট সিস্টেম থাকে না? বা নোট সিস্টেম, নোট করে রাখা যায়। ওয়েবসাইটে এরকম সিস্টেম থাকে যে আমার অ্যাকাউন্টে শুধুমাত্র আমি এই জিনিস নোট করে রাখলাম। অন্য কেউ দেখতে পারবে না। এরকম থাকে না সিস্টেম ওয়েবসাইটে? হ্যাঁ? জি ভাই থাকে। হ্যাঁ, ওই নোটের মধ্যে যদি মনে করেন যে আপনার সেলফ মানে এক্সেসেস পেয়ে যান ওই নোট। ওই নোটের ইউআরএল কিন্তু আপনি কাউরে দিতেও পারবেন না বা নোটের কোনভাবেই কাউরে দিতে পারবেন না। শেয়ার করতে পারবেন না। শুধুমাত্র আপনার অ্যাকাউন্টে ঢুকলেই ওই নোটটা দেখা যায়। সেই ক্ষেত্রে ওইটা হবে হলো সেলফ এক্সেসেস। বুঝতে পারছেন? যেমন এই যে ইউজার কি হচ্ছে প্রাইভেট ইনপুট। যেমন সেটিংস, নোটস এই যেগুলা। সেটিংস কি কাউরে দিতে পারবেন আপনি? আপনার সেটিংস তো আর কেউ অ্যাক্সেস নিতে পারবেন না। পারব না। তাই না? সেটিংস এর কোন ফিল্ডে যদি এক্সেসেস পান, সেক্ষেত্রে কিন্তু এটা সেলফ এক্সেসেস এর আন্ডারে পড়ব। কাউকে দিয়ে আপনি এক্সিকিউট করাইতে পারবেন না। বাকি সব নরমাল এক্সেসেস এর মতোই। জিনিসটা তো বুঝতে পারছেন। সেলফ বুঝছেন? সেলফ এক্সেসেস? আচ্ছা। এই যে যেমন কোন জায়গায় কাজ করে। ব্রাউজার কনসোল ট্রিক। এটা হচ্ছে ব্রাউজারের কনসোলের মাধ্যমে ইউজ করানো যায়। তারপর হচ্ছে প্রাইভেট নোট ফিল্ড। প্রাইভেট নোট তো আর কেউ দিতে পারবেন না। প্রাইভেট তো আপনারই। তারপর হচ্ছে ইউজার সেটিং এর মধ্যে থাকতে পারে, ড্রাফট বা ওই যে আনসেভড কনটেন্ট এর মধ্যে থাকতে পারে। সেইজন্য এটার সিনারিওটা কি? এটা যদি সিএসআরএফ থাকে, সিএসআরএফ তো আবার এটা তো আবার দেখানো হয় নাই। যদি সিএসআরএফ ভালনারেবিলিটি টা থাকে তখন সিএসআরএফ এর সাথে মিলায় ২ টা মিলায় সেলফ এক্সেসেস আর সিএসআরএফ মিলায় তারপর ওইটাকে এক্সিকিউট করানো যায়। মানে রিপোর্ট করার মতো একটা কিছু করা যায়। তাছাড়া ওইটা ওই সেলফ এক্সেসেস কোন কাজের না। কিন্তু পেনিট্রেশন টেস্টিং যদি করেন, পেন টেস্টের রিপোর্টের ক্ষেত্রে আপনার সেলফ এক্সেসেস কিন্তু ভ্যালিড। সেক্ষেত্রে কিন্তু সেলফ এক্সেসেস কাজে লাগে। আপনি রিপোর্ট করতে পারেন। আগেই বলা হয়েছে না পেনিট্রেশন টেস্টিং রিপোর্ট আর হচ্ছে বাগ বাউন্টি রিপোর্ট আলাদা। ২ টা আলাদা জিনিস। পেনিট্রেশন টেস্টিং এ সব ধরনের ভালনারেবিলিটি যাবে। ছোটখাটো হোক, ছোট বড় যা আছে সব রিপোর্ট করতে পারবেন। কিন্তু বাগ হান্টিং এ সব পারবেন না। লিমিটেশন আছে। এটা বাগ হান্টিং এর জন্য না সেলফ এক্সেস কিন্তু পেনিট্রেশন টেস্টিং এ আপনারা পাইলে এড করতে পারেন রিপোর্টে। তারপরে কি আছে এক্সেসেস টাইপ আছে বিভিন্ন সেভারিটি রিফ্লেক্টেড এক্সেসেস হাই দিছে যদিও হাই নেয় না। হাই নিবে তখনই যখন আপনি রিফ্লেক্টেড এক্সেসেস দিয়া কুকি স্টিল করে দেখাইতে পারবেন। মানে আরেকজনের কুকি চুরি করে দেখাইতে পারবেন। তখন এটা হাই নিবে। তাছাড়া হাই নিবেন না। আর স্টোরড ও একই জিনিস। নরমালি নিবে হাই। যদি আপনি কুকি স্টিল করে দেখাইতে পারেন তাহলে ক্রিটিক্যাল নিবে। দেখাইতে হবে। মূল কথা হচ্ছে আপনার দেখাইতে হবে। প্রমাণ দেখাইতে হবে। বাগ বাউন্টিতে প্রমাণ ছাড়া কোন কিছু চলে না। বুঝতে পারছেন? কারো কোন কোয়েশ্চেন আছে?
এগুলা নিয়ে ব্লাইন্ড এক্সারসাইজ বা সেলফ এক্সারসাইজ নিয়ে। হ্যালো। না ভাই বুঝছি। আচ্ছা, অ্যাটাক টেকনিক আছে দেখেন। অ্যাটাক টেকনিক কি? এই যে এই জিনিসটা দেখেন। ইনপুট কোন জায়গায় কোন পেলোড ইউজ করবে। যখন দেখছেন যে আপনার ইনপুটটা div ফাংশনের ভিতরে ইউজ হইতেছে। div ওই যে একটু আগে দেখছিলাম না div ফাংশনের মধ্যে ইউজ হয়। তখন আপনারা হচ্ছে যে এই টাইপের পেলোড গুলা স্ক্রিপ্ট ট্যাগ তারপরে হচ্ছে ওই যে img ট্যাগ যা আছে, svg ট্যাগ এগুলা ইউজ করতে পারে। বুঝতে পারছেন? আর হচ্ছে যখন দেখবেন যে ইনপুট ভ্যালু এই যে ডাবল কোটের ভিতরে এরকম ডাবল কোটের ভিতরে তখন কি করতে পারেন? এই যে অন ফোকাস অ্যালার্ট, তারপরে অন ইরর, অন মাউস ওভার এগুলা ইউজ করতে পারেন। ওই যে একটু আগে দেখাইলাম না একটা অন মাউস ওভার দিয়ে? এই যে ল্যাব, এই যে ল্যাব দেখাইলাম না একটা? এরকম ইউজ করে সেটা হচ্ছে এই যে এই টাইপের ক্ষেত্রে। আর যখন দেখেন এই যে এটা কিন্তু কোনো নাই, ডাবল কোট নাই। তখন সেক্ষেত্রে এই যে আমরাও ডাবল কোট দিব না, ডাবল কোট ছাড়া নরমালি ইউজ করব। এই টাইপের। তারপরে AHCRF এই যে HCRF ট্যাগের ক্ষেত্রে এইরকম পেলোড ইউজ করব। এই জায়গায় যদি আপনার ইনপুটটা শো করে। AHARF ট্যাগের ভিতর। তারপরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট স্ট্রিং এর ভিতরে যদি ইউজ হয়, যেমন এই যে var x এই জায়গায় যদি আপনার ইনপুটটা শো করে যা লিখতেছেন তাইলে এইরকম পেলোড ইউজ করুন। এই ক্ষেত্রে এইরকম। এই বলেন তো এই দুটার মধ্যে পার্থক্য কি? পেলোডই কিন্তু অন্যরকম। এই দেখেন একটার মধ্যে এটা কি সিঙ্গেল কোট ইউজ ওটা হইছে? আছে হ্যাঁ, ওটা হ্যাঁ। আছে সিঙ্গেল কোড ডাবল, হ্যাঁ সিঙ্গেল কোড। এটা হচ্ছে সিঙ্গেল কোট। এটা কি জিনিস? এইটা হচ্ছে এটারে জানি কি বলে? এটার নামটা আমার খেয়াল নাই। এটা হচ্ছে দেখেন ওই যে ট্যাবের উপরে আপনি কিবোর্ডে দেখেন, কিবোর্ডে ট্যাবের উপরে এই চিহ্নটা আছে। ওই যে ঢেউয়ের মতো ওইটার নিচে। পাইছেন? হ্যাঁ, 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 ওই তো ওইটা। ওইটা যদি ইউজ হয় তাহলে এই যে এইটা। এরকম পেলোড ইউজ করব। তারপরে এই যে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে যদি আপনার ইনপুট শো করে তাহলে যে স্ল্যাশ স্ক্রিপ্ট দিতে হবে। স্ল্যাশ স্ক্রিপ্ট কেন দিব? বলেন তো? নরমালি কি হইতাছে? ধরেন আপনার ইনপুটটা এই জায়গায় শো করতেছে। হ্যালো, তাই না? এই জায়গায় আপনার স্ক্রিপ্ট ইনপুটটা শো করতেছে। তাহলে আমার পেলোডটা বানাইতে হবে কিরকম? যেহেতু এই যে শেষে একটা স্ক্রিপ্ট ট্যাগ আছে না? শেষে স্ক্রিপ্ট ট্যাগের এটা থাকা অবস্থায় কিন্তু আপনার ইনপুট গুলা কাজ করবে না। তাইলে এই জায়গায় ইনপুটের এই জায়গায় আমরা কি করতে হবে? আবার স্ল্যাশ স্ক্রিপ্ট দিতে হবে। দিলে কি হইল? আমি যখন ইনপুটের মধ্যে স্ল্যাশ স্ক্রিপ্ট দিলাম, তখন কি হবে জিনিসটা? আচ্ছা। যখন আমরা স্ল্যাশ স্ক্রিপ্ট দিলাম ইনপুটের মধ্যে, তখন কি হবে? এই দেখেন এইটুকু আলাদা একটা স্ক্রিপ্ট হয়ে গেল না? এটা কিন্তু আলাদা চলে যাবে। এটুকু কিন্তু একটা ভ্যালিড হয়ে গেল। এটুকুর মধ্যে। তাই হলো না? এটুকু আলাদা হয়ে গেছে। এখন এই জায়গায় আমরা কি করব? ওই যে বাকি যে স্ক্রিপ্ট একটা আছে সেটা দিয়ে দিব। স্ক্রিপ্ট অ্যালার্ট যেটা আছে। বুঝতে পারছেন? এইটুকু ভাইঙ্গা দিলাম আমরা যে আগের স্ক্রিপ্টটা অফ করে দিলাম। স্ক্রিপ্টটা অফ করে দিয়ে আমাদের স্ক্রিপ্টটা রান করে দিলাম এই জায়গায়। বুঝতে পারছেন জিনিসটা? জি ভাই। এইভাবে কাজ করে মূলত। তারপরে যে HTML কমেন্টে থাকলে এইরকম। রিসার্চ করবেন আপনারা এইরকম এইগুলা আপনি রিসার্চ করতে হবে। তারপরে এই যে অনেকগুলা টেকনিক আছে। বাইপাস টেকনিক আছে। ট্রাই করতে পারেন, দেখতে পারেন এগুলা। দেখবেন আর হচ্ছে পোর্টসুইকারের যে ল্যাব গুলা আছে এগুলা সলভ করবেন। ৩০ টার মতো মনে হয় ল্যাব আছে। এই যে এই কয়েকদিনে অনেকগুলা ল্যাব আছে। এই যে অনেকগুলা। এগুলো সলভ করবেন ধীরে, ধীরে। বুঝতে পারছেন? সলভ করলে অনেক কিছু বুঝতে পারবেন। আর প্রিভেনশন টেকনিক আছে। এগুলো একটু দেখে নিবেন। প্রিভেনশন টেকনিক তো এই যে কি দিয়ে প্রিভেনশন করতে পারে যে এগুলা এনকোড করে দিতে পারে। প্রিভেনশন এই যে দেখলাম না আমরা? এই যে এই লেখাগুলা এনকোড করে দিছে। এভাবে প্রিভেনশন করতে পারে। এগুলা তো আপনার খুব একটা দরকার নাই। জাস্ট জানা থাকার জন্য এগুলা হচ্ছে ডেভেলপারের দরকার। আপনার দরকার তো ভাঙা। ডেভেলপারের দরকার হচ্ছে ভাঙা রোধ করা। আচ্ছা এরপরে যাই সামারি।
সামারি আর কি ভার্ব স্যুট কাজে লাগাইতে পারেন বা ডেলফক্স একটা হচ্ছে সিএলআই বেস টুল আছে অটোমেট এক্সেসটারে অটোমেট করে আপনার ওই একটা পেলোড দিয়া একবারে ও ট্রাই করে অনেকগুলা পেলোড আপনারা নিজস্ব একটা করে ট্রাই করতে হয় না ট্রাই করে দেখতে পারেন এটা সিএলআই বেস টুল ওপেন সোর্স গিটহাবে পেয়ে যাবেন আর এই যে এক্সএসএস হান্টার যেটা আমরা দেখাইলাম একটু আগে ব্লাইন্ড এক্সেসেস এর জন্য এই যে এক্সেসএস স্ট্রাইক আছে একটা ব্লাইন্ড এক্সেসেস এর জন্য এটা নিজের পিসিতে ইউজ করার জন্য আর এক্সেসএস হান্টার হচ্ছে অল টাইম রান থাকবে ব্লাইন্ড এক্সেসেস দেখালাম না এই যে ওয়েবসাইট এই যে এটা এক্সেসএস হান্টার ওই হান্টার না এটা রিপোর্ট এক্সেস হান্টারও আছে এটার মতোই ব্লাইন্ড এক্সেসেস এর জন্য কাজ করে এগুলো আপনারা দেখতে পারেন ইউআরএলটা দিয়ে দিলাম টেলিগ্রামে Direct- দিয়ে দেবো, এটা তো চলে যাবে। আচ্ছা দিয়ে দিবে সমস্যা নাই আর হচ্ছে আপনাদের কিছু পেলোড কোথায় পাবেন দেখেন আমাদের এই জায়গায় কিন্তু পুরা এই যে হ্যান্ডবুকটা আছে এই যে এইটার সব ইনফরমেশন আরো ডিটেইল ইনফরমেশন পাবেন এটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন এটা যদি একটু ভালো করে পড়েন এই যে লার্নিং সেকশনে হ্যান্ডবুক এটাই হচ্ছে অনেক কিছু ইনফরমেশন পাবেন আর হচ্ছে উপরে দেখেন মেথোডোলজি সেকশনে একটা এক্সারসাইজ আছে আসছে কি হ্যাঁ এইটার মধ্যে আপনারা হচ্ছে সব ধরনের পেলোড গুলা পেয়ে যাবেন আর হচ্ছে বাইপাস মেথড গুলা কোন জায়গায় কোন ধরনের পেলোড ইউজ করবেন এই যে দেখেন এইচটিএমএল অ্যাট্রিবিউট এগুলো কইরা দেখবেন কোন জায়গায় কোন পেলোড তারপরে যে বিভিন্ন ধরনের এই দেখেন বাইপাস আছে অনেক ধরনের বাইপাস মেথড আছে অভাব নাই পেলোড এই জায়গা থেকে পেলোড ট্রাই করতে পারেন এই জায়গায় পেলোডের অভাব নাই বুঝতে পারছেন এই জায়গায় ট্রাই করতে পারেন আরেকটা হচ্ছে সব থেকে ভালো হচ্ছে এক্সএসএস নাও এটা কিন্তু কেউ আপনারা বলবে না এটা আমি বলে দিলাম এটা ই করে রাখতে পারেন নোট করে রাখতে পারেন এটা কিন্তু গ্রুপে দিব না বুঝতে পারছেন যারা ক্লাস করে নাই তাদের এটা পাইবো না এটা গ্রুপে দেওয়া হবে না এটা নোট করে রাখতে পারেন xssnow.in এই জিনিসটা এটা খুবই ভালো একটা জিনিস এটা মনে করেন সব ধরনের এক্সএসএস পেলোড আছে আর হচ্ছে এই জায়গা থেকে আপনি ফিল্টার করতে পারবেন আপনার দরকার অনুযায়ী জেনারেট নামে দিলেন আপনি কোন জায়গায় পেলোডটা এক্সিকিউট হইতেছে এইচটিএমএল এ না জাভাস্ক্রিপ্টে যদি জাভাস্ক্রিপ্টে হয় জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করলেন ওয়াফ আছে কিনা যদি ক্লাউড ফ্লেয়ার থাকে তাহলে ক্লাউড ফ্লেয়ার আর এই যে কি ক্যারেক্টার বাইপাস করতে হবে যদি এই দুইটারে ব্লক করে দেয় এই যে কি বলে এটা লেস দেন গ্রেটার দেন এটার যদি ব্লক করে দেয় তাহলে এটা সিলেক্ট করে যখন জেনারেট দিবেন এই দেখেন আপনি যেগুলো বাদ দিচ্ছেন এই যে ক্লাউড ফ্লেয়ার বাইপাস পেলোড আইসা পড়ছে এগুলো আপনি ইউজ করতে পারেন বুঝতে পারছেন আপনার পছন্দ অনুযায়ী পেলোডও দরকার অনুযায়ী বানিয়ে দিবে এই জন্য এটা হইলে ভালো লাগে বুঝতে পারছেন আজকে ক্লাস এই পর্যন্তই অনেক বড় হয়ে গেছে 2 ঘন্টা হয়ে গেছে কারো কোনো কোশ্চেন আছে অনেক কিছু দেখানো হইলো আজকে হ্যালো সবাই কেমন আছেন? জি ভাই ভালো আছে